এই গল্পের শুরুতেই আমরা আমাদের ড্রামার ফিমেল লিড লানহিকে দেখতে পাই। ও একটা উঁচু বিল্ডিং এ দাঁড়িয়েছিল। তখন ওকে পিছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই আমাদের বলা হয় ব্লুকান গ্রুপের চেয়ারম্যান আর তার ওয়াইফ কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ওনাদের একমাত্র উত্তরাধিকারী ওনাদের মেয়ে লানহি এই সুখ সামলাতে না পেরে করেছে। ওর অবস্থা অনেক ক্রিটিক্যাল। এসব স্বপ্নে দেখে লানহির ঘুম ভেঙে যায়। আমরা বুঝতে পারি এতক্ষণ আমরা যা যা দেখেছি এই সবকিছুই লানহির স্বপ্ন ছিল। লানহির নিজেকে একটা ঘরে দেখতে পায়, কিন্তু ও বুঝতে পারে না ও কোথায় আছে। তখনই ওর পাশে থাকা ছেলেটা বলে, ডার্লিং, তুমি তো আমাদের বাড়িতে আছো। লানহি ছেলেটাকে চিনতে পারে না, তাই সে ওর উপর অ্যাটাক করে আর বলে, তুমি আবার কে? ছেলেটা তো আর কেউ না, আমাদের ড্রামার নায়ক সিং ছিল। সিং বলে, আমি তোমার হাজব্যান্ড। যেদিন আমাদের বিয়ে হয় সেদিনই তোমার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের জন্য তুমি কিছুদিন ঘুমাইছিলে, যার জন্য তোমার শর্ট টাইম মেমোরি লস হয়েছে, তাই তুমি আগের কথা ভুলে গিয়েছ। তখন সিং এর একটা কল আসে। লোকটা বলে, জিয়াওয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ও এখনো লানহিকে খুঁজে যাচ্ছে। সিং বলে, ও আবার জেগে গিয়েছে, কিন্তু ওর কিছুই মনে পড়েনি। লোকটা বলে, তুমি অনেকদিন যাবৎ লানহির হাজবেন্ড সেজে আছো, তুমি আবার ওর প্রেমে পড়ে যাওনি তো? মনে রেখো, লানহি কিন্তু তোমার ভাইয়ের বউ। আমরা লোকটার কথা শুনে বুঝতে পারি সিং লানহির হাজবেন্ড না, ও লানহিকে মিথ্যা বলেছে। তো সিং কেন মিথ্যা বলছে আর লানহির সাথে কি হয়েছিল এসব তো আমরা সামনে গেলেই জানতে পারবো। যাই হোক, সিং লোকটার কথার কোনো উত্তর দেয় না। এদিকে লানহির সিং এর উপর কিছুটা সন্দেহ হচ্ছিল, তাই ও লুকিয়ে লুকিয়ে সিং এর অফিস রুমে যায় ইনভেস্টিগেশন করার জন্য। লানহি সিং এর ল্যাপটপে ঘাটাঘাটি করছিল, তখনই সিং সেখানে চলে আসে। হঠাৎ করে ওকে দেখে লানহি তো ঘাবড়ে যায় আর আমতামতা করতে থাকে। তখন সিং ওর অনেকটাই কাছে চলে আসে আর ওকে কিস করতে যায়। লানহি ভয়ে ভয়ে বলে, আমার এখনো কিছুই মনে পড়ছে না, তাই তুমি আমার সাথে এটা করতে পারো না। এটা শুনে সিং দূরে সরে আসে আর লানহিকে কিছু ডকুমেন্ট দেয়, যেখানে স্পষ্ট লেখা ছিল লানহির অ্যাক্সিডেন্ট হয়েছে। সিং ওকে ওদের ম্যারেজ সার্টিফিকেটও দেখায়, যাতে লানহির কিছুটা সন্দেহ কমে। সে সময় জু সেখানে আসে। ওকে দেখে লানহি বলে, হানি, ও আবার কে? লানহি সিংকে হানি বলে ডাকায় জু তো অনেক রেগে যায়। ও লানহিকে সজোরে একটা চড় মারে, তবে লানহিও তো কম না, তাই সে উল্টো জুকে চড় মারে। ওদের মধ্যে মারামারি লাগতে যাচ্ছিল। সে সময় সিং জুকে থামায় আর ওকে সেখান থেকে নিয়ে আসে। সিং বলে, তুমি এখানে কি করছো? জু বলে, তুমি এখন ওই মেয়েটার কেয়ার করা শুরু করে দিয়েছো, ওর জন্য রান্না শিখছো। আমি তো তোমাকে বলেছি জিয়াওর কাছ থেকে রিভেন্স নেওয়ার জন্য আমি তোমাকে হেল্প করব, তার জন্য আমি লিন ফ্যামিলিতে ঢুকেছি, তোমার জন্য মিথ্যে বিয়ের অভিনয় করছি। সিং অনেকটা রেগে বলে, আমি তো তোমাকে এসব করতে বলিনি, এসব বাজে কাজ করার সময় আমার নেই। জু রেগে সেখান থেকে চলে যায়। সিং লানহিকে পুরো বিষয়টা এক্সপ্লেন করতে চায়, কিন্তু লানহি বলে, আমাকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি তো বলেছিলে আমার শর্ট টাইম মেমোরি লস হয়েছে, তাই আমি ডক্টরের কাছে চেক আপ করতে যাব। সিং ওকে একা ছাড়তে চাইছিল না, তাই নিজে ওকে হসপিটালে নিয়ে আসে। তবে লানহি হসপিটালে ডক্টর দেখানোর অজুহাতে এসেছে। ওর আসল উদ্দেশ্য ছিল এখান থেকে কোনো ক্লু বের করা আর ওর অতীত সম্পর্কে জানা। ও সেখানকার কেবিনগুলো চেক করতে থাকে। একটা কেবিন ওর অনেক পরিচিত মনে হয়। ওর মনে হয় ও আগেও এখানে এসেছিল। তখনই ওর অতীতের কিছু ঘটনা ঝাপসা ঝাপসা মনে পড়তে থাকে, তবে স্পষ্ট করে ওর কিছুই মনে পড়ে না। ব্রেনে চাপ পড়ায় লানহি অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তখন সিং ওকে সামলে নেয়। সেই সময় সিং জিয়াওকে হসপিটালে দেখতে পায়। সিং দেখে জিয়াও হসপিটালে লানহিকে খুঁজছে, তাই সে লানহিকে আড়াল করে নেয় আর ওকে কোলে করে সেখান থেকে নিয়ে আসে। তারপর সিং লানহিকে ওর বাবার বাড়ির সামনে নিয়ে যায় আর বলে, তুমি এখানে কিছুক্ষণ থাকো, আমি পরে এসে তোমাকে পিক করে নিব। লানহি বাড়ির ভিতরে চলে যায়। তখন সিং একজনকে কল করে বলে, আজকে যে লানহি হসপিটালে গিয়েছে এটা যেন কেউ না জানে। তারপর ও ক্লাবে চলে আসে মিস্টার হানের সঙ্গে দেখা করার জন্য। মিস্টার হান বলে, তুমি ভুলে যেও না তোমার বাবা মা কি করে মারা গিয়েছিল, আমাদের যে করেই হোক সেটার প্রতিশোধ নিতেই হবে। এদিকে জু সিং এর কথা ভেবে ড্রিঙ্কস করছিল। জু সিংকে পছন্দ করত, কিন্তু সিং ওকে কোনো পাত্তাই দিত না। জু সিং এর সাবটিউটর হিসেবে লুকে ইউজ করত। জু লুয়ের সাথে ইন্টিমেট হয়। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্পোর্টস এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করব, যেখানে ক্রিকেট ফুট। অন্যদিকে লানহি ওর বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। তখনও ওর একটা পুরনো ডায়েরি পায়। ডায়েরিটা পড়ে লানহি বুঝতে পারে ও একজনকে ভালোবাসত।
সেটা হচ্ছে ওর সিনিয়র। ও অনেক আগে থেকে তাকে পছন্দ করত। লানহি মনে করে সিংই তার সিনিয়র। কিছুক্ষণ পর সিং ওকে নিতে আসে। তখন লানহি ওকে বলে, সিনিয়র, আমি তো আমাদের ভালোবাসার কথাগুলো ভুলে গিয়েছি, তবে আমি সেগুলো মনে করার চেষ্টা করছি। সিং বলে, তুমি অনেকদিন পর আমাকে সিনিয়র বলে ডাকলে। লানহি ভালোই ভালোই সিংকে পানি খেতে দেয়। সিং পানিটা খাওয়ার পর ওর মাথা ঘুরতে শুরু করে আর অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর লানহি সিং এর হাত পা বেঁধে ওকে বাথটবে বসিয়ে রাখে। লানহি তো সিং এর মুখ পানিতে জোর করে চেপে ধরে রাখে। এতে সিং এর দম আটকে যায়। তারপর ওর সেন্স ফিরে আসলে সিং বলে, তুমি এসব কি করছো? লানহি বলে, মানুষ কিভাবে মরে সেটা দেখার আমার অনেক ইচ্ছা ছিল। সিং বুঝতে পারে লানহি ওকে সন্দেহ করছে, এই কারণে এসব করছে। সিং লানহিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে সন্দেহ করছো? এখান থেকে সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় আজকে হসপিটালে যাওয়ার পর একজন নার্স লানহিকে দেখে বলে, ম্যাম, আপনি এতদিন কোথায় ছিলেন? নার্সের থেকে লানহি জানতে পারে ও এতদিন ওই হসপিটালেই ছিল। হঠাৎ করে কেউ একজন ওকে সেখান থেকে নিয়ে যায়। নার্সের কথায় লানহির মনে আরো সন্দেহ জাগে। সিন আবারও বর্তমানে চলে আসলে লানহি সিংকে বলে, আমি সেই হসপিটালেই ছিলাম, তুমি আমাকে নিয়ে এসেছো তাই না? তুমি বলেছো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি কোথাও এই নিউজ দেখতে পাইনি। সিং বলে, তুমি আমাদের বিয়ের কথা পাবলিশ করতে দাওনি। লানহি বলে, তুমি আমাকে বলেছো আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি নিউজে জানতে পেরেছি আমার বাবা মায়ের মৃত্যুর পর আমি অনেক ভেঙে পড়েছিলাম, তাই আত্মহত্যা করার চেষ্টা করেছি। সিং নাটক করে বলে, সেটা আমারই দোষ, তুমি তখন অনেক কষ্টে ছিলে, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করতে পারিনি। লানহি বলে, তুমি বলেছো যেদিন আমাদের বিয়ে হয়েছে সেদিনই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি বারবারই ঝাপসা ঝাপসা দেখতে পাই কেউ একজন আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। সেটা কি তুমি ছিলে? তুমি কি ব্লুকান গ্রুপের সম্পত্তির জন্য আমার বাবা মাকে মেরে তারপর আমাকে মারার চেষ্টা করেছো? লানহি ওকে ভয় দেখায় আর সত্যিটা বলতে বলে। সিং বলে, আমি এসব কিছুই করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। তোমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পর আমি তোমাকে সামলিয়েছি, তোমাদের কোম্পানি সামলিয়েছি, তোমার প্রতি আমার ভালোবাসাটা সত্যিই ছিল, তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো। তবে লানহি বিশ্বাস করে না। লানহি সিং এর হাত কেটে ফেলে। সিং বলে, তুমি এটা কি করছো? আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সবটা বলছি। লানহি ওর কথা কানে নেয় না। লানহি সিং এর ফোন থেকে জুকে মেসেজ দেয় আর বলে, তুমি এখন কোথায় আছো? তোমার লোকেশন পাঠাও। সিং এর মেসেজ দেখে জু তো খুশি হয়ে যায়। জু সিংকে ওর লোকেশন পাঠিয়ে দেয়। লানহি সিংকে সেখানে রেখে চলে আসে। আসার আগে লানহি সিং এর কোর্টে একটা ট্র্যাকার রেখে আসে। সিং নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। অন্যদিকে লানহি জুয়ের বাড়িতে চলে আসে। জু ওকে দেখে রেগে যায় আর বলে, তুমি এখানে কিভাবে এসেছো? লানহি বলে, আমি তোমার সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করতে চাই। তুমি লান ফ্যামিলির সম্পর্কে কি জানো সেটা আমাকে বলো। জু ওকে কিছুই বলতে চায় না। তখন লানহি ওকে একটা ভিডিও দেখায়। জু দেখে লানহি সিংকে বেঁধে রেখেছে। এটা দেখে ও অনেক রেগে যায় আর বলে, ওর যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। এদিকে সিং ওর হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল। অনেক চেষ্টা করে সে নিজেকে মুক্ত করতে পারে। ও তখন নিজের হাত চেক করে, কিন্তু কাটা দাগ দেখতে পায় না। সিং বুঝতে পারে লানহি ওকে ভয় দেখানোর জন্য হাত কাটার অভিনয় করেছে। এটা দেখে সে স্মাইল করে। তারপর সিং সেখান থেকে চলে আসছিল। তখনই সেখানে একজন লোক আসে। এখান থেকে সিনটা চেঞ্জ হলে জুকে দেখা যায় ও লানহির কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিল, যাতে ও সিং এর লোকেশন জানতে পারে আর ওকে বাঁচাতে পারে, কিন্তু জু লানহির সাথে পারছিল না। তখন লুকে ফোন নিতে হেল্প করে। জু ফোনটা নিয়ে সেখান থেকে চলে আসে। ওর লোকেশন ফলো করে একটা জায়গায় চলে আসে আর সিংকে খুঁজতে থাকে। আমরা সেখানে সিনকেও দেখতে পাই। সিং বলে, কাউকে মেরে ফেলার জন্য এটা সবচাইতে ভালো জায়গা, তাই না? তখনই পিছন থেকে লোকটা বলে, তুমি বেঁচে আছো, এটা আমি কল্পনাও করতে পারিনি। সিং তো লোকটার গলা চেপে ধরে বলে, কেন বড় ভাই, তোমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে তাই না? আমরা দেখি লোকটা আর কেউ না, জিয়াও। আমরা বুঝতে পারি ওদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। সিং বলে, তুমি ভয় পাচ্ছ, তোমার কোম্পানি, তোমার সবকিছু আমার হয়ে যাবে। এদিকে জুকে ফলো করতে করতে লানহিও সেখানে চলে আসে। জায়গাটা দেখে ওর আগের কথা মনে পড়ে। ওর স্বপ্নে বারবার এই জায়গাটাই দেখেছে যেখান থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। লানহি নিজেকে সামলিয়ে জুকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তো ও সিং আর জিয়াওর সামনে ধরা পড়ে যাচ্ছিল। তখনই লু এসে তাকে আড়াল করে নেয়। এখানে লানহি লুকে দেখে বলে, তুমি আবার কে? লু তো অবাক হয়ে বলে, তুমি আমাকে চিনতে পারছো না? লানহি বলে, না তো। লু বলে, ওরা লিন ফ্যামিলির, ওরা অনেক কমপ্লিকেটেড,
তুমি ওদের সামনে যেও না, না হলে আবারও বিপদে পড়তে পারো। এদিকে জিয়াওয়ের লোকেরা কারো আসার আওয়াজ শুনতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। লু লানহিকে লুকিয়ে থাকতে বলে আর গুন্ডাদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য সেখান থেকে নিচে চলে যায়। লানহি সেখানে লুকিয়েছিল। তখনই ওর অতীতের ঘটনা মনে পড়ে। ও আগেও এখানে এসেছিল আর একটা ম্যারেজ সার্টিফিকেট সেখানে লুকিয়ে রেখেছিল। বর্তমানে লানহি সেই ম্যারেজ সার্টিফিকেটটা খুঁজে পায়। ও নিজের পাশে অন্য একটা ছেলেকে দেখে। ছেলেটার ফেস পুরোপুরি দেখার আগে সিং সেখানে চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? সে সময় আবার জিয়াওয়ের লোকেরাও সেখানে চলে আসে। ওরা লানহির উপর অ্যাটাক করতে গেলে সিং তাকে বাঁচিয়ে নেয়। লানহি তখন অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে। সিং ওকে নিজের কোলে নিয়ে নেয় আর সেখান থেকে চলে আসে। চলে আসার সময় লানহি ম্যারেজ সার্টিফিকেটে থাকা ছেলেটার ফেস দেখতে পায়। ছেলেটা হচ্ছে জিয়াও। বর্তমানে লানহি জিয়াওকেও সেখানে দেখতে পায়, তবে জিয়াও লানহিকে দেখতে পায় না। জিয়াও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, সিং ওর কোলে করে কাকে নিয়ে গিয়েছে সেটা খুঁজে বের করো। অ্যাসিস্ট্যান্ট বলে, বস, আমাদের জুয়ের বিষয়টা সবাইকে জানানো উচিত। ও এখনো সিংকে পছন্দ করে। তখন জু অ্যাটিটিউড নিয়ে সেখানে আসে। জুয়ের অ্যাটিটিউড দেখে জিয়াও হাসে আর বলে, তুমি সে আগের মতোই রয়ে গিয়েছ, এখনো একটুও বদলাওনি। তবে জু ওর কথায় তেমন পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। জু গাড়িতে বসে অনেকবার সিংকে কল করে, কিন্তু সিং তো কল ধরে না। তখন আবার জু লুকেও সেখানে দেখতে পায়। জু লুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? নিশ্চয়ই লানহিকে দেখতে এখানে এসেছো, তাই না? এখান থেকে সিন চেঞ্জ হলে লানহিকে দেখা যায় ও ঘুমিয়েছিল। তখনই ওর অতীতের সকল ঘটনা মনে পড়তে থাকে। ওর মনে পড়ে যায় সেদিন ওকে জিয়াও ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। জিয়াও ওকে মেরে ফেলতে চেয়েছিল যাতে সে ওদের কোম্পানি দখল করতে পারে। লানহিকে বাঁচাতে ওর ফ্রেন্ড ম্যাং এসেছিল, তবে জিয়াও ম্যাংকেও সেখানে মেরে ফেলে। লানহির এটাও মনে পড়ে লু, ম্যাং আর ওরা তিনজন খুব ভালো বন্ধু ছিল। ওদের একসাথে কাটানো সবগুলো সময়ের কথা মনে পড়ে। তখনই লানহির ঘুম ভেঙে যায়। লানহি বলে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। জিয়াওই আমাকে মারতে চেয়েছিল, কিন্তু জিয়াও আমার হাজবেন্ড হলে এখন যে আমার হাজবেন্ড সেজে আছে সে কে? ঠিক সে সময় সিং শাওয়ার নিয়ে বের হয়। তখনই পিছন থেকে লানহি একটা ফুলদানি নিয়ে ওর উপর অ্যাটাক করার চেষ্টা করে, তবে সিং ওকে ধরে ফেলে। লানহি আবারও ওর উপর অ্যাটাক করার চেষ্টা করলে ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে গিয়ে ওরা তো একজন আরেকজনের অনেকটাই কাছাকাছি চলে আসে। ওদের মধ্যে ফাইট কম, রোমান্সই বেশি হচ্ছিল। এবার লানহি সিংকে জিজ্ঞাসা করে, তুমি কে? সিং বলে, তার মানে তোমার সবকিছু মনে পড়ে গিয়েছে। লানহি বলে, হ্যাঁ। এবার সিং ওকে পুরো ঘটনা বলতে শুরু করে। লানহি বলে, তার মানে তুমি লিন ফ্যামিলির অবৈধ ছেলে। লিন ফ্যামিলির অবৈধ ছেলে যে এখনো বেঁচে আছে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। সিং তখন রেগে বলে, আমি অবৈধ ছেলে না। লানহি বলে, তুমি আমাকে হসপিটাল থেকে নিয়ে এসেছো তাই না? তো বলো কেন আমাকে নিয়ে এসেছিলে? সিং মজা করে বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। আমি চাইনি তোমাকে আমার ভাই নিয়ে যাক। লানহি ওর কথায় খুবই বিরক্ত হয় আর বলে, সত্যিটা বলো, এসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। সিং ওর সাথে ফ্লার্টিং করতে থাকে। সিং বলে, দেখো, তোমার আর আমার উদ্দেশ্য কিন্তু একই। তুমি তোমার ব্লুকান কোম্পানি ফেরত চাও আর আমি আমার লিন কোম্পানি ফেরত চাই। তাহলে চলো আমরা এক হয়ে যাই। তবে লানহি তার প্রস্তাবে রাজি হয় না। তখনই সিং ওকে একটা ছবি দেখায়। লানহি ছবিতে ওর ফ্রেন্ড ম্যাংকে দেখতে পায়। এটা দেখে অত বেশ অবাক হয়ে যায় আর বলে, ম্যাং এখনো বেঁচে আছে? তুমি ওকে কোথায় পেলে? ওদের কথার মাঝখানে জিয়াওয়ের লোক সেখানে চলে আসে আর ওদের উপর অ্যাটাক করে। লানহি আর সিং একসাথে ফাইট করে ওদেরকে হারিয়ে দেয়। সিং লানহিকে বলে, জিয়াও যদি জানতে পারে যে তুমি বেঁচে আছো তাহলে আর তোমাকে বাঁচানোর উপায় নেই। তোমাকে আর তোমার বেস্ট ফ্রেন্ডকে আমি রক্ষা করব। এই শুনে লানহি রাজি হয়ে যায় আর ওর সাথে হাত মিলায়। এখান থেকে সিনটা একটা এঙ্গেজমেন্ট পার্টিতে চলে আসে। আজকে জিয়াও আর জুয়ের এঙ্গেজমেন্ট ছিল। সিং তো ছদ্মবেশে সেই পার্টিতে এসেছে। জু ছিল জাও ফ্যামিলির একমাত্র উত্তরাধিকারী, তাই জিয়াও ওকে বিয়ে করতে চায় যাতে করে সে জাও কোম্পানিও দখল করতে পারে। এদিকে সিং আর লানহি প্ল্যান করেছে আজকে এঙ্গেজমেন্ট পার্টিতে লানহি উপস্থিত হয়ে সবাইকে একদম
একদম অবাক করে দিবে আর জিয়াওয়ের সকল প্ল্যান নষ্ট করে দিবে। তাই লানহি খুব সুন্দর করে রেডি হয়ে নেয়। অন্যদিকে জিয়াও পার্টিতে সবাইকে বলে 2 বছর আগে ব্লুকান গ্রুপের চেয়ারম্যানের মেয়ে লানহির সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর সে কুমায় চলে যায়। এখন সে সুস্থ হয়ে গিয়েছে আর আজকের পার্টিতে সেও অ্যাটেন্ড করবে। ঠিক তখনই লানহি সেখানে আসে আর সকলের অ্যাটেনশন ওর দিকে চলে যায়। এতে লানহি নিজেই অবাক হয়ে যায়। লানহি মনে মনে বলে, তার মানে জিয়াও আগে থেকেই জানতো আজকে আমি এখানে আসব। তখনই সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখি জিয়াও ইনভেস্টিগেশন করার পর জানতে পারে সিং সেদিন যে মেয়েকে বাঁচিয়েছে সে ছিল লানহি। লানহি এখনো বেঁচে আছে, তবে ওর মেমোরি লস হয়েছে। এসব জানার পর জিয়াও মনে মনে এ প্ল্যান করেছে। সিন বর্তমানে চলে আসলে জিয়াও লানহিকে ওয়েলকাম করে। এতে সিংও অবাক হয়। জিয়াওকে অবাক করতে গিয়ে ওরা নিজেরাই অবাক হয়ে যায়। জিয়াও আগে থেকে বিবাহিত। এটা জানার পর জুয়ের বাবা মা তো অনেক রেগে যায়, তবে জু মনে মনে খুবই খুশি ছিল, কারণ এ বিয়েটা ভেঙে গিয়েছে। ও তো এ বিয়েতে রাজিই ছিল না। তারপর জিয়াও লানহিকে নিয়ে বাসায় চলে আসে। তখন সিং ওদেরকে সারপ্রাইজ দেয়। ওকে এখানে দেখে ওরা দুজন তো অবাক হয়ে যায়। জিয়াও বলে, তুমি এখানে কি করছো? সিং বলে, আমার বাড়িতে কি আমি আসতে পারি না? তারপর বলে, আমি তোমার ওয়াইফকে বাঁচিয়েছি, তার জন্য তোমার আমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত। জিয়াও লানহিকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। লানহি বলে, ও আমাকে হাসপাতালে বাঁচিয়েছিল, কিন্তু তখন আমাদের বিয়ের কথাটা আমার মনে ছিল না। ম্যারিজ সার্টিফিকেট দেখে সবকিছু মনে পড়েছে। সিং জিয়াওকে বলে, আমি যদি জানতাম ও তোমার ওয়াইফ, তাহলে আমি ওকে নিয়ে দূরে পালিয়ে যেতাম। এসব শুনে জিয়াও তো রেগে যায়। ওরা দুজন দুজনের দিকে রেগে তাকিয়ে থাকে। তখনই পরিস্থিতি ঠিক করার জন্য লানহি জিয়াওকে বলে, আমার অনেক টায়ার্ড লাগছে, চলো এবার রেস্ট নিব। সিং তখন জিয়াওকে বলে, ওর কেয়ার করো, তা না হলে আমি ওকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব। জিয়াও তো ওর কথায় তেমন পাত্তা না দিয়ে লানহিকে নিয়ে ভিতরে চলে যায়। তবে জিয়াও আর লানহিকে একসাথে দেখে সিং এর মনটা তো প্রচন্ড খারাপ হয়ে যায়। তাই সে ওদের রুমের বাহিরে বসে পাহারা দিতে থাকে। এদিকে জিয়াও লানহির কেয়ার করছিল। জিয়াও লানহিকে বলে, সিং তোমাকে কোথা থেকে উদ্ধার করেছে সেগুলো কি তোমার মনে আছে? আসলে জিয়াও যে লানহিকে মেরে ফেলার চেষ্টা করেছে এটা লানহির মনে আছে কিনা বা মনে পড়েছে কিনা এটা পরীক্ষা করার জন্যই জিয়াও তাকে এই প্রশ্নগুলো করছিল। তবে লানহি ওকে মিথ্যা কথা বলে যে আমার তো কিছুই মনে পড়ছে না। এটা শুনে জিয়াও তো মনে মনে অনেক খুশি হয়। তবে ওর এখনো সন্দেহ দূর হয়নি এটা আসলে লানহি কিনা পরীক্ষা করার জন্য জিয়াও ওর কাছাকাছি যায় আর ওর পায়ের জন্মদাগটা চেক করে। জিয়াও লানহির পায়ের জন্মদাগ দেখে শিওর হয় যে এটাই আসল লানহি। জিয়াও লানহিকে কিস করতে গেলে লানহি ওকে বলে, আমার ঠান্ডা লেগেছে। এটা বলে ও জিয়াওকে দূরে সরিয়ে দেয়। জিয়াও আর তাকে তেমন কিছুই বলে না, শুধু ঘুমাতে বলে বাহিরে চলে আসে। এটা দেখে সিং মনে মনে অনেক খুশি হয়। এদিকে লানহির ফোনে একটা মেসেজ আসে। ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি লানহি আগের বাড়িতে থাকার সময় লানহির ওর ফোনটা খুঁজে পেয়েছিল। তবে ও কল লিস্টে শুধু একটা নাম্বারই দেখতে পায়, যেটা জিয়া দিয়ে সেভ করা ছিল। সে আননোন ব্যক্তিটাই লানহিকে সব ইনফরমেশন দিয়েছিল। লানহি আগে কোন হসপিটালে ছিল, কত নাম্বার কেবিনে ছিল, এই সব কিছুই সে লোকটাই বলেছে। তো এই আননোন পার্সনকে আমরা জ্যাড বলে ডাকবো। বর্তমানে এই জ্যাড মেসেজে বলে, আমি জানি তোমার কাছে এই সব কিছুই অনেকটা জটিল মনে হচ্ছে, কিন্তু তোমাকে এসব কিছু হ্যান্ডেল করতে হবে। লানহি বলে, ম্যাং ঠিক আছে? জ্যাড বলে, হ্যাঁ, সিং এর কাছে ও নিরাপদ, তুমি সিংকে বিশ্বাস করতে পারো, তুমি ওর সাথে কোঅপারেট করো। যাই হোক, পরের সিনে জু মন খারাপ করে বাড়িতে আসে। তখন লুয়োকে কনসোল করে, ওর জন্য রান্না করে ওর কেয়ার করে। এতে জুয়ের মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তবে লু লানহিকে নিয়ে চিন্তা করছিল, এটাতে জু তো রেগে যায় ও লানহিকে নিয়ে জ্বালাস হচ্ছিল। এদিকে জিয়াওর সাথে অন্য একটা মেয়েকে দেখা যায়। জিয়াও মেয়েটার উপর অনেকটা টর্চার করছিল। আসলে জিয়াও অনেকটা ভায়োলেট ছিল। ও মেয়েটাকে টর্চার করতে করতে মেরেই ফেলে। জিয়াওরে হয়তো কোনো খারাপ অতীত আছে, যার জন্য সে এরকম সাইকো হয়ে গিয়েছে। পরের দিন সকালে লানহির ঘুম ভাঙলে ও নিজের পাশে সিংকে দেখতে পায়। ওকে এখানে দেখে লানহি তো বেশ অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? সিং বলে, আমি তোমার হাজবেন্ড, আমি তো তোমার পাশে থাকবো, তাই না? ও
ও লানহির সাথে ফ্লার্টিং করতে শুরু করে। লানহি বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি চাই না জিয়াও আমাদের একসাথে দেখে সন্দেহ করুক, আমাদের খুব সাবধানে থাকতে হবে। এটা বলে ও সিংকে ঘর থেকে বের করে দেয়। তারপর লানহি রান্না করছিল, তখন সিং এক নজরে ওর দিকে তাকিয়ে থাকে আর ওকে নানান কথা বলে বিরক্ত করতে থাকে। এতে লানহি তো খুবই নার্ভাস হয়ে যায় আর ওর হাতটা কেটে যায়। সিং দৌড়ে ওর কাছে আসে, সে সময় জিয়াও সেখানে চলে আসে আর ওদের দুজনকে একসাথে দেখে খুবই অবাক হয়। তারপর জিয়াও সিংহের লানহির থেকে দূরে সরিয়ে দেয় আর নিজে লানহির কাটা জায়গায় মলম লাগিয়ে দেয়। লানহি জিয়াওকে বলে, আমি আবার কোম্পানিতে ব্যাক করতে চাই। এটা শুনে জিয়াও তো মনে মনে অনেক রেগে যায়, তবে সেটা লানহিকে বুঝতে দেয় না। জিয়াও বলে, ঠিক আছে, তুমি কোম্পানিতে গেলে অ্যাসিস্ট্যান্ট তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে। মুখে এটা বললেও জিয়াওর মনে অন্য একটা প্ল্যান ছিল, ও কিছুতেই লানহিকে ওর কোম্পানি ফেরত দিবে না। তারপর দেখা যায় রাতের বেলা জিয়াও ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে। লানহি আর জিয়াও একসাথে ডান্স করে। তারপর জিয়াও লানহিকে রুমে নিয়ে যায় রোমান্স করার জন্য। কিছুক্ষণ পর সিং বাড়ি আসে। ও এসব অ্যারেঞ্জমেন্ট দেখে পুরো বিষয়টা বুঝতে পারে। এদিকে জিয়াও লানহিকে কিস করতেই যাচ্ছিল, ঠিক সে সময় হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর চারদিকে পানি পড়তে শুরু করে। ওরা তো তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে আসে। তখনই ওরা সেখানে সিংকে দেখতে পায়। আসলে জিয়াও আর লানহি কাছাকাছি আসুক এটা সিং কোনোভাবেই চাচ্ছিল না, তাই সে ইচ্ছে করেই ওদের রুমের ফায়ার অ্যালার্মের কাছে গিয়ে সিগারেট খেয়েছে। এই জন্যই ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে আর পানি লিক হয়ে গিয়েছে। এসব দেখে জিয়াও তো সিং এর উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু ওকে কিছুই বলতে পারে না। পরের দিন জিয়াও লানহিকে নিয়ে কোম্পানিতে আসে আর ওর হাতে সকল দায়িত্ব দিয়ে দেয়। তবে কোম্পানির অনেকেই লানহিকে নিউ চেয়ারম্যান হিসেবে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না। তবে লানহি পুরো বিষয়টা সুন্দরভাবে হ্যান্ডেল করে। এতদিন কোম্পানি তো জিয়াওয়ের আন্ডারে ছিল, যার জন্য কোম্পানির অনেক লস হয়েছে। লানহি ওদের বাড়ি রিসোর্ট সব হারিয়েছে। লানহি মনে মনে ঠিক করে ও এই সবকিছুর প্রতিশোধ জিয়াওর কাছ থেকে নিবে। লানহি কোম্পানিকে আগের জায়গায় আনার জন্য দিনরাত পরিশ্রম করতে থাকে। লানহিকে এত হার্ডওয়ার্ক করতে দেখে সিং ওকে হেল্প করে। সিং ওকে একটা নতুন প্রজেক্ট দেয়। আড়াল থেকে জিয়াও ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। ও তখন কাউকে কল করে। কাজ শেষ করে লানহি বাড়ি ফিরলে জিয়াও ওর অনেক টেক কেয়ার করে। জিয়াও ওর সামনে ভালো সাজার অভিনয় করে। লানহিও ওর সাথে তাল মিলায় আর জড়িয়ে ধরে। সে সময় সিং আবার বাড়িতে আসে আর ওদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি কষ্ট পায়। কষ্ট পেয়ে সিং তো বাইরে চলে আসে আর ড্রিঙ্কস করতে থাকে। এখানে সিং লানহির সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে। আসলে সিং তো আস্তে আস্তে লানহিকে ভালোবেসে ফেলেছে, যেটা ও নিজেও বুঝতে পারছিল না। অন্যদিকে সেই সেমবারে লানহিও এসেছে একটা ডিল করার জন্য, কিন্তু লোকগুলোর মতলব একদমই ভালো ছিল না। ওরা লানহিকে জোর করতে থাকে ড্রিঙ্কস করার জন্য। ড্রিঙ্কস করতে করতে লানহি তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তখনই ওর অফিসের একজন এমপ্লয়ি ওকে একটা রুমে রেখে আসে আর সেখানে অনেকগুলো ছেলেকে পাঠিয়ে দেয়। ছেলেগুলো লানহির সাথে বাজে কাজ করার চেষ্টা করতে থাকে। লানহি তো নিজেকে প্রটেক্ট করার চেষ্টা করে, কিন্তু ও অনেক ড্রাঙ্ক ছিল, তাই ঠিকভাবে ফাইট করতে পারছিল না। ঠিক সেই সময় ওই রুমের পাশ দিয়ে সিং যাচ্ছিল। সিং তো রুমের ভিতরে লানহিকে দেখতে পায়। সিং ওকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। সিং ছেলেগুলোর সাথে ফাইট করতে থাকে। লানহির এই অবস্থা দেখে সিং অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে ছেলেগুলোকে মারতে মারতে ওদের অবস্থা একদম খারাপ করে দেয়। তারপর লানহিকে সে সেখান থেকে নিয়ে আসে। লানহি অনেক ড্রাঙ্ক ছিল, তাই সিং ওকে সেখানকার একটা রুমে নিয়ে যায় আর শুয়ে দেয়। কিন্তু লানহি অনেক ড্রাঙ্ক ছিল, তাই ও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। ও সিং এর ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। সিং ওকে থামানোর চেষ্টা করে। আসলে লোকগুলো লানহিকে ড্রাগ দিয়েছে, যার জন্য লানহি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। সিং একজনকে কল করে আর অ্যান্টিডোট নিয়ে আসতে বলে। তবে লানহি সিংকে রিকোয়েস্ট করে যাতে ওকে হেল্প করে। সিং তো এবার আর না করে না, ও লানহিকে কিস করে দেয়। পরের দিন সকালে লানহি যখন ঘুম ভাঙে, ও নিজেকে এই অবস্থায় দেখে খুবই অবাক হয়ে যায়। লানহি মনে করে ওদের মাঝে সবকিছুই হয়ে গিয়েছে, তাই সে সিংকে কালকের রাতের বিষয়ে জিজ্ঞাসা করে। সিং বলে, কালকের রাতে তোমার অ্যান্টিডোট দেওয়ার পর তুমি ঘুমিয়ে পড়েছিলে। এটা শুনে লানহি লজ্জা পায়, কারণ ও মনে মনে কি না কি ভেবেছিল। লানহির এই অবস্থা দেখে সিং তো ওর মজা নেয় আর বলে, কেন, তোমার কি আফসোস হচ্ছে নাকি যে কালকের রাতে ওইসব করতে পারোনি বলে? লানহি তো ওর কথা শুনে আরো বেশি লজ্জায় পড়ে যায়। এবার সিন ওকে বকাবকি করে কালকের রাতে ওই লোকগুলোকে বিশ্বাস করে ওদের সাথে ড্রিঙ্কস করার জন্য। পরের সিনে দেখা যায় নিউজের চারদিকে এই রিউমার ছড়িয়ে পড়েছে
যে লানহি আর সিং এর মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। আসলে কালকের রাতে একজন রিপোর্টার লুকিয়ে ওদের একসাথে ছবি তুলে নিয়েছিল, আর এই ছবি এখন রিউমার হয়ে ছড়িয়ে পড়েছে। এদিকে এসব নিউজ দেখে জিয়াও তো অনেক খুশি হয়। আমরা বুঝতে পারি এর পিছনে অরই কারসাজি আছে। অন্যদিকে এসব রিউমারের জন্য ব্লুকান কোম্পানিতে বোর্ড মিটিং ডাকা হয়। রিউমারের জন্য কোম্পানিতে অনেক বেশি লস হয়েছে, এই জন্য সবাই এখন লানহিকে দোষারোপ করছিল। লানহি বলে, আমাকে 3 দিন সময় দাও, এই 3 দিনের মধ্যে আমি সবকিছু ঠিক করে ফেলবো, আর না পারলে আমি নিজেই পদ থেকে রিজাইন করব। এই বলে সে সেখান থেকে চলে আসে। এসব কিছুতে লানহি তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়, তাই সে বক্সিং করছিল। তখনই সিং ওকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। লানহি ওর চ্যালেঞ্জ করে নেয়। ওরা অনেকক্ষণ ফাইট করে, এতে লানহির স্ট্রেস কিছুটা কমে। সিং ওকে সাহস যোগায় যাতে এত সহজে সে হাল ছেড়ে না দেয়। তারপর লানহি তো জ্যাড নামের ওই আননোন পার্সনকে মেসেজ দিয়ে সবকিছু বলে। লানহির অফিসের যেই এমপ্লয়ি ওকে সেদিন ড্রাগস দিয়েছিল, লানহি ওকে ধরে নিয়ে আসে আর জোর করে ড্রিঙ্কস করাতে থাকে। ড্রিঙ্কস করতে করতে লোকটার অবস্থা তো খারাপ হয়ে যায়। তারপরও লানহি তো ওকে ছাড়ে না। ওরা সবাই তো লানহির এমন কাজে পুরো ইমপ্রেস হয়ে যায়। হান বলে, কিন্তু তুমি ভুলে যেও না তুমি আবার ফিরে এসেছো কেন। তারপর লানহি বাড়িতে আসে। জিয়া ওর সামনে ভালো হাজবেন্ডের অভিনয় করে আর বলে, তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছো। তবে লানহি ওর কথায় পাত্তা দেয় না। পরের সিনে সিং জুয়ের সাথে দেখা করতে ওর বাড়িতে আসে। সিংকে দেখে লু সরে যায়, তবে সিং তো ওকে দেখতে পায়। সিং জুকে একটা গিফট দেয় আর বলে, আমাকে একটা হেল্প করতে পারবে? তার বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিব। জু বলে, কি হেল্প? সিং বলে, তুমি লানহিকে একটা নতুন প্রজেক্ট দাও। এটা শুনে জু তো রেগে যায় আর বলে, তোমার কাছে আমার থেকে ওর ইম্পর্টেন্স অনেক বেশি, তাই না? তার জন্য তুমি এসব কিছু করছো। সিং বলে, এই কাজের বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিব। জু বলে, তাহলে তোমাকে আমার সঙ্গে নাইট স্পেন্ড করতে হবে। আড়াল থেকে লু আবার এটা শুনতে পায়। লু এটা শুনে মনে মনে কষ্ট পায়, তবে সিং জুয়ের কথা কানে না নিয়ে সেখান থেকে চলে আসছিল। তখনই জু বলতে থাকে, আমি তোমার জন্য কি কি করেছি তুমি তো সবকিছুই ভুলে গিয়েছো। তখনই আমাদের অতীতের সিন দেখানো হয়। একদিন সিং বক্সিং রেস করছিল। সেদিনও ওর প্রতিপক্ষের কাছে অনেক মার খায়। ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এটা দেখে জুতো কান্না করতে থাকে আর সেখানকার বসের কাছে রিকোয়েস্ট করে যাতে সিংকে ছেড়ে দেয়। বস তখন জুকে খারাপ প্রস্তাব দেয়। সিংকে বাঁচানোর জন্য জুতো তাতে রাজি হয়ে যায়, কিন্তু সিং জুয়ের কোনো ক্ষতি হতে দেয়নি। সিং ওদের সাথে ফাইট করে জুকে বাঁচিয়েছিল। সিন বর্তমানে আসলে জু সিংকে জোরাজুরি করছিল ওর সাথে থাকার জন্য। সিং তখন ওকে কিস করতে নেয়, তবে জু মুখটা সরিয়ে নেয়। এটা দেখে সিং বলে, দেখেছো তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু আমার প্রতি অবসেসড। তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কাকে ভালোবাসো। এটা বলে সে সেখান থেকে চলে আসে। জু তো সিং এর বলা কথাগুলো নিয়েই ভাবতে থাকে। জু বুঝতে পারে আসলে সে লুকে ভালোবাসে, কিন্তু ও সেটা মানতেই চায় না। পরের দিন লানহিকে ডাকে ডিল করার জন্য। জু বলে, তুমি কি ভেবেছো টাকার জন্য আমি তোমার সাথে ডিল করছি? না, সিং এর জন্য আমি তোমার সাথে ডিল করছি, কারণ ও আমার সাথে নাইট স্পেন্ড করেছে। সিং জুয়ের সাথে নাইট স্পেন্ড করেছে শুনে লানহি তো অনেক বেশি কষ্ট পায়। যাই হোক, রাতের বেলা সিং লানহির সাথে দেখা করতে আসে। সিং ওকে ওর সাথে ডিনারে যেতে বলে, তবে লানহি তো ওর উপর অনেক রেগেছিল, তাই সে বলে, তোমার সঙ্গে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। এটা বলে সে রাগান্বিত হয়ে চলে যায়। সিং বুঝতে পারে না লানহি কেন ওর উপর এমন রাগ করছে। এদিকে সিং এর বন্ধু হানের সাথে লানহি কালকে একটা ডিল করবে। প্রজেক্টের বিষয়ে কাজ করার জন্য ওরা তো পরের দিন থাইল্যান্ড যাবে। লানহির সাথে বেশি সময় কাটানোর জন্য সিং হানের বদলে থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন লানহি থাইল্যান্ড চলে আসে। হানের বদলে সিংকে দেখে অত কিছুটা অবাক হয়, কিন্তু কিছু বলে না। ওদের রিসিভ করার জন্য একজন লোক আসে আর বলে, আমাদের আগের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আপনাদের নতুন গাড়িতে যেতে হবে। সিং আর লানহি গাড়িতে উঠে পড়ে। লোকটা ওদের গাড়িতে ড্রিঙ্কস করতে বলে। সিং এর লোকটার উপর তো সন্দেহ হয়, তাই সে হঠাৎ করে লোকটার উপর অ্যাটাক করে ফেলে। তখনই লোকটা ছুরি দিয়ে ওদের দুজনের উপর অ্যাটাক করে। ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে করে গাড়িটা ব্রেকফেল হয়ে যায়। সামনে আবার একটা বড় সমুদ্র ছিল। গাড়িটা সমুদ্রে পড়ার আগে সিং লানহিকে নিয়ে গাড়ি থেকে ঝাঁপ দেয়। অল্পের জন্য ওরা দুজনে বেঁচে যায়। ওরা বুঝতে পারে জিয়াও এ লোকটাকে ঠিক করেছে ওদেরকে মারার জন্য। যাই হোক, এখন তো ওদের কাছে না আছে টাকা, না আছে ফোন, তাই ওরা হাঁটতে শুরু করে। এদিকে জিয়াওকে দেখা যায় ও সিক্রেটলি একটা বাড়ির ভিতরে ঢুকে
আড়াল থেকে লু আবার ওর উপর নজর রাখছিল। জিয়াও তো সেখানে একটা সাপ নিয়ে কাটাছেঁড়া করছিল। হঠাৎ করে ওর কিছু একটা হয়ে যায় আর ও সাইকোর মতো বিহেভিয়ার করতে থাকে। জিয়াও বলে, বাবা মা, আমি তোমাদের কাছে খুব শীঘ্রই আমার ভাইকে পাঠিয়ে দিব, সাথে তোমাদের বৌমাকেও পাঠিয়ে দিব। এটা বলে সে হাসতে থাকে। বাইরে থেকে লু কান পেতে শোনার চেষ্টা করে যে জিয়াও কি করছে, তবে ও কিছুই শুনতে পায় না। অন্যদিকে সিন লানহিকে নিয়ে একটা মার্কেটে আসে। লানহি বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের কাছে তো কোনো টাকাই নেই, আমার অনেক ক্ষুধাও পেয়েছে। সিং ওকে নিয়ে একটা ক্যাসিনোতে চলে আসে। সিং লানহির গলার নেকলেসটা বিক্রি করে কিছু টাকা পায়, তারপর সেগুলো দিয়ে জুয়া খেলতে শুরু করে। এভাবে ও অনেকগুলো টাকা পায়, যেটা ক্যাসিনো বসের নজরে পড়ে। সিং আবার সেটা বুঝতে পারে, তাই ও লানহিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তারপর সে টাকা দিয়ে নিজেদের জন্য নতুন ড্রেস কিনে, সাথে লানহির পছন্দ মতো খাবারও কিনে। সেখানে গেম খেলার একটা জোনও ছিল। লানহি গেমটা খেলতে চায়, কিন্তু ও কোনোভাবে উইন হতে পারছিল না। তখনই সিং গেমটা খেলে আর প্রথমবারের মতো উইন হয়ে যায়। সিং প্রাইজ হিসেবে একটা ডল পায় আর সেটা লানহিকে গিফট করে দেয়। তারপর ওরা দুজনে একসাথে খাবার খাচ্ছিল। তখন লানহি বলে, তুমি কি আগে এখানে এসেছিলে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানকার সবকিছুই চিনো। সিং বলে, হ্যাঁ, ছোটবেলায় আমি অ্যাব্রোডে থাকতাম, কিন্তু বাবার মৃত্যুর পর জিও আমাকে মেরে ফেলার চেষ্টা করে। ও আমাকে মারার জন্য থাইল্যান্ড নিয়ে আসে। তখন আমি কোনোভাবে গুন্ডাদের হাত থেকে পালিয়ে যাই। গুন্ডারা মনে করেছিল আমি হয়তো পানিতে পড়ে মারা গিয়েছি, তাই ওরা আর আমাকে খোঁজেনি। তারপর থেকে আমি এই থাইল্যান্ডেই সার্ভাইভ করেছি। বেঁচে থাকার জন্য আমি এখানে বক্সিং খেলা শুরু করি। এসব শুনে লানহির তো সিং এর জন্য অনেকটাই খারাপ লাগে আর বলে, সরি, আমি এসব জানতাম না। সিং তখন আবার ওর সাথে মজা করতে শুরু করে। আজকে আবার লানহির জন্মদিন ছিল, তাই সিং ওর জন্য একটা কেক নিয়ে আসে। এটাতে লানহিও অবাক হয়ে যায়, সাথে কিছুটা ইমোশনালও হয়, কারণ সিং ওর জন্মদিন মনে রেখেছে। তখনই সিং ওকে উইশ করতে বলে। লানহিও উইশ করে, কিন্তু ও কেক কাটার আগেই ক্যাসিনোর গুন্ডাগুলো সেখানে চলে আসে। সিং লানহিকে নিয়ে তাড়াতাড়ি পালাতে থাকে। গুন্ডাগুলো ওদের ফলো করতে শুরু করে। দৌড়ানোর এক পর্যায়ে সিং আর লানহি গুন্ডাগুলোর কাছে ধরা পড়ে যায়। এবার ওরা তো গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে আর ওদের বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। গুন্ডাদের কাছ থেকে বাঁচার জন্য সিং তো অনেক জোরে বাইক চালাতে থাকে আর লানহি ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তখনই হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়। ওরা দুজনেই বৃষ্টিটা উপভোগ করে। তারপর সিং লানহিকে নিয়ে একটা হোটেলে আসে। তবে সিং এর কাছে বেশি টাকা ছিল না, তাই সে একটা রুম ভাড়া নেয়। হোটেল মালিক ওদের কাছে পাসপোর্ট চায়। সিং বলে, ও আমার গার্লফ্রেন্ড, আমরা ডেট করতে এসেছি। মহিলা তখন ওদের রুমের চাবি দিয়ে দেয়। ওরা রুমে চলে আসে। একসাথে একই রুমে থাকতে হবে, এই কারণে তারা তো খুবই লজ্জা পাচ্ছিল। সিং বলে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাহিরে অপেক্ষা করছি। এটা বলে সে বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর লানহি শাওয়ার নিয়ে আসে আর সিংকে ডাকে। লানহি বলে, এখন তুমি ফ্রেশ হয়ে নাও। তখন লানহি দেখে সিং ওর পিঠে আঘাত পেয়েছে, তাই সে সিং এর আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। লানহির এমন কেয়ার দেখে সিং এর মনে তো প্রজাপতি উঠতে থাকে। মেডিসিন লাগাতে লাগাতে লানহি সিংকে বলে, তুমি কি জোর সাথে নাইট স্পেন্ড করেছো? এবার সিং বুঝতে পারে লানহি কেন তার উপর রেগেছিল। সিং বলে, কেন, তুমি কি এতে জেলাস হচ্ছ? লানহি কথা এড়ানোর চেষ্টা করে। তখন সিং ওকে আটকায় আর কিস করে। সিং বলে, আমি কারোর সাথে এসব কিছু করিনি, আমি শুধু তোমার সাথেই করতে চাই। এটা শুনে লানহি তো অনেক খুশি হয়ে যায় আর ওকে কিস ব্যাক করে। তারপর আর কি, ওরা তো বিন্দাস মোডে রোমান্স করতে শুরু করে দেয়। পুরো রাতভর ওরা রোমান্স করেই কাটায়। পরের দিন সকালে হোটেল মালিক লানহির জন্য থাইল্যান্ডের ট্রেডিশনাল ড্রেস নিয়ে আসে। রুমের এই অবস্থা দেখে উনি তো হাসতে থাকে। এতে লানহিও ভীষণ লজ্জা পেয়ে যায়। এদিকে নিচে এসে সিং ব্রেকফাস্ট করছিল। তখনই লানহি ট্রেডিশনাল ড্রেস পরে আসে। লানহিকে দেখতে তো এখানে অনেকটাই প্রিটি লাগছিল। সিং ওর দিকে হা করে তাকিয়ে থাকে। খাওয়ার সময়ও সিং বারবার লানহির দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর সিং এর লোক সেখানে আসে আর ওকে জানায় যে লোকটা ওদেরকে মারার চেষ্টা করেছে সে মারা গিয়েছে। সিং চায়নায় ফেরত যাওয়ার জন্য ওর লোককে দুটো টিকিট কাটতে বলে। তারপর লানহি আর সিং শহরে ফিরে আসে। হান ওদের সাথে দেখা করে আর বলে, তোমরা ঠিক আছো? তোমাদের তো কোনো খোঁজই পাচ্ছিলাম না। সিং আর লানহি ওর কথায় কোনো উত্তরই দেয় না। ওরা তো একজন আরেকজনের দিকে লজ্জায় তাকাতেই পারছিল না। লানহি বলে ওঠে, আমরা ঠিক সময়ে পৌঁছাতে পারিনি,
তাই ডিলটা করতে পারিনি। এটা বলে সে সেখান থেকে চলে আসছিল। সিং বলে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেই। লানহি বলে দরকার নেই। এই বলে সে চলে যায়। হান বেচারা ওদের হাবভাব কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে জিয়াওকে দেখা যায় ও আবারও দুইটা মেয়ের উপর অনেক টর্চার করছিল। টর্চার করতে করতে একটা মেয়েকে তো মেরেই ফেলে। অন্যদিকে লানহি বাড়িতে আসার পর এসব নিয়ে ভাবতে থাকে। লানহি মনে মনে বলে জিয়াও আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু এর কোনো প্রমাণ আমার হাতে নেই। আমাকে যে করেই হোক প্রমাণ খুঁজে বের করতে হবে আর ওর আসল রূপটা সবার সামনে নিয়ে আসতে হবে। এবার লানহি জেডকে মেসেজ দেয়। মেসেজটা তখন সিং এর ফোনে যায়। আমরা বুঝতে পারি জেড নামের ওই আননোন পার্সনটা আসলে সিংই ছিল, তবে লানহি সেটা এখনো জানে না। সিং তো অপরিচিত ব্যক্তির মতো লানহির সাথে মেসেজে কথা বলতে থাকে। লানহি মেসেজে ওকে সবটা বলতে থাকে, থাইল্যান্ডে ওদের সাথে কি কি হয়েছে। সিং কিছুটা অবাক হয়, কারণ লানহি আগে কখনোই ওর সাথে এভাবে কথা বলেনি। তারপর সিং লানহির ঘরের সামনে যায় আর দরজায় নক করে। লানহি দরজা খুলে ওকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সিং থাইল্যান্ডে লানহির যে নেকলেসটা বিক্রি করেছিল ওকে সেটা ফিরিয়ে দেয়। সিং আর কিছু বলার আগে লানহি ওর মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। লানহি সিং এর থেকে নেকলেসটা ফেরত পেয়ে মনে মনে অনেক খুশি হয়ে যায় আর ওদের একসাথে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে। তারপর লানহি ঘুমানোর আগে বারান্দার দরজা বন্ধ করতেই যাচ্ছিল, তখনই সিং বারিন্দা দিয়ে ওর রুমে আসে। লানহি বলে তুমি এখানে কি করছো? যাও এখনই এখান থেকে চলে যাও, জিয়াও তো চলে আসবে। তবে সিং ওর অনেকটা কাছে গিয়ে বলতে থাকে সেদিনের পর থেকে তুমি আমাকে ইগনোর কেন করছো? এমন ভাব করছো যেন আমাদের মাঝে কিছুই হয়নি। লানহি বলে আমরা অ্যাডাল্ট, তাই এটা স্বাভাবিক। তুমি ভুলে যেও না আমি তোমার বড় ভাইয়ের বউ। সিং ওর কথায় পাত্তা না দিয়ে ওকে কিস করতে শুরু করে দেয়। লানহিও ওকে আর বাধা দিতে পারে না। আজকে রাতেও তারা দুজন রোমান্স করতে থাকে। পরের দিন সকালে লানহির ঘুম ভাঙলে ও দেখে সিং ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিং কিস করতে গেলে লানহি ওকে বাধা দেয় আর বলে এখনই জিয়াও চলে আসবে, তাড়াতাড়ি তুমি চলে যাও। সিং বলে তুমি কত নিষ্ঠুর, ইউজ করার শেষে এখন আমাকে বের করে দিচ্ছ। ওদের কথার মাঝখানে জিয়াও গাড়ি নিয়ে চলে আসে। লানহি তো তাড়াতাড়ি বেরোতে গেলে সিং ওকে আটকায়, ওকে দরজা খুলতে দেয় না। লানহি তো অনেকটাই ভয় পাচ্ছিল জিয়াও যদি ওদেরকে একসাথে দেখে ফেলে তখন কি হবে। তারপর দেখা যায় জিয়াও দরজা খুলতেই যাচ্ছিল, তখন একটা মেড বলে স্যার আপনার একটা পার্সেল এসেছে। জিয়াও পার্সেলের ভিতরে কিছু ছবি পায়, যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে জিয়াও মেয়েদেরকে টর্চার করে মেরে ফেলছে। পার্সেলের মধ্যে একটা পেন ড্রাইভও ছিল। জিয়াও এসব দেখে চিন্তায় পড়ে যায় আর তাড়াতাড়ি অফিসে চলে আসে আর পেন ড্রাইভ চেক করে। সেখানে অনেকগুলো ভিডিও ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে জিয়াও মেয়েদের উপর কিভাবে টর্চার করছে। যে লোকটা ওকে এসব পাঠিয়েছে সে ওকে এসব ভিডিও আর ফটো দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। লোকটা জিয়াওর কাছ থেকে 2 মিলিয়ন টাকা দাবি করে। জিয়াওর কাছে তো আর কোনো অপশন ছিল না, তাই সে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে লোকটাকে টাকা দিয়ে দিতে। যাই হোক, পরের দিন জু লানহিকে দেখা করার জন্য ডাকে আর তার সাথে দেখা করে বলে লু কোথায়? ও 3 দিন ধরে মিসিং। এটা শুনে লানহি অবাক হয়ে যায় আর বলে এই বিষয়ে তো আমি কিছুই জানি না, হয়তো কোনো বিপদে পড়েছে। তুমি ওকে চিনো? ওর সাথে তোমার সম্পর্ক কি? জু বলে ও আধা মরা অবস্থায় রাস্তায় পড়েছিল, তখন আমি ওকে বাঁচিয়েছি আর এতদিন ধরে ওকে প্রটেক্ট করেছি। কিন্তু তোমার ওর সাথে কি সম্পর্ক? তুমি সিংকেও চাও, আবার লুয়ের প্রতিও দেখছি ইন্টারেস্ট আছে, কিন্তু আমি তোমাকে কাউকেই পেতে দিব না। লানহি বলে তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি কাকে চাও। জু তো লানহির কথা শুনে রেগে যায় আর সেখান থেকে চলে আসে। এদিকে সিং লানহিকে অনেক বেশি মিস করছিল, তাই ওকে ডিনারে ইনভাইট করে আর বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর ওরা দুজন ডিনারে আসে। সিং নিজের হাতে বানানো একটা ডল লানহিকে গিফট করে। লানহি বলে এটাই তোমার সারপ্রাইজ? সিং বলে না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সিং কিছু বলার আগেই ওদের দুজনের ফোনে নোটিফিকেশন চলে আসে। সিং জানতে পারে ম্যাংকে জিয়াওয়ার লোকেরা তুলে নিয়ে গিয়েছে। লানহি ওইটা জানতে পারে আর বলে এটাই ছিল তোমার সারপ্রাইজ? অন্যদিকে লুকে দেখা যায় ও লুকিয়ে একটা ঘরে আসে যেখানে ম্যাংকে রাখা হয়েছে। ম্যাং লুকে এখানে দেখে অনেক খুশি হয়ে যায়। লু ওকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসছিল, কিন্তু তখনই জিয়াও সেখানে চলে আসে, তাই আর লু পালাতে পারে না। জিয়াও ঘরে কাউকে দেখতে পায় না, তবে ওর সন্দেহ হয়, তাই ও ঘরের সব জায়গা চেক করতে থাকে যে সেখানে কেউ আছে কিনা।
জিয়াও তো খাটের নিচে চেক করতেই যাচ্ছিল। তখনই ম্যাং ওর কাছে পানি চায়, তাই জিয়াও আর চেক করে না, ও সেখান থেকে চলে যায়। আসলে খাটের নিচে লু লুকিয়েছিল। লুকে বাঁচানোর জন্যই ম্যাং জিয়াওয়ের মনোযোগ অন্যদিকে নিয়ে গিয়েছে। এদিকে লানহি আর সিং তাড়াহুড়া করে হসপিটালে চলে আসে, যেখানে ম্যাংকে রাখা হয়েছিল, কিন্তু ওরা সেখানে ম্যাংকে পায় না। লানহি সিং এর উপর অনেক রেগে যায় আর বলে, তোমাকে বিশ্বাস করাটাই আমার ঠিক হয়নি, তোমার জন্য আমি ম্যাংকে হারিয়েছি। সিং বলে, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব, আমি ম্যাংকে অবশ্যই খুঁজে বের করব। তবে লানহি তো রেগে ওর কথা না শুনেই সেখান থেকে চলে আসে। সিং তখন ওর লোকদেরকে কল করে বলে ম্যাংকে খুঁজে বের করতে। এদিকে লানহি কিছু দূর যাওয়ার পর লু ওর গাড়ির সামনে আসে আর বলে, আমি জানি ম্যাংকে কোথায় রাখা হয়েছে। ও তখন লানহিকে জিয়াওয়ের সে সিক্রেট বাড়িতে নিয়ে যায়। লু নিচে থেকে পাহারা দিচ্ছিল আর লানহির বাড়ির ভিতরে যায় ম্যাংকে খোঁজার জন্য। লানহি ম্যাংকে খুঁজছিল, তখনই জিয়াও চলে আসে। লু লানহিকে বাঁচানোর জন্য ভিতরে যেতে নেয়, তখনই জুওকে বাধা দেয়। এদিকে লানহি বুঝতে পারে জিয়াও এদিকেই আসছে, তাইও বিল্ডিং এর কার্নিশ ধরে ঝুলে থাকে যাতে জিয়াওকে দেখতে না পায়। কিন্তু লানহি এভাবে বেশিক্ষণ ঝুলে থাকতে পারছিল না। তারপর লানহি যখন জিয়াওর কাছে ধরা পড়িয়ে যাচ্ছিল, তখনই ওকে বাঁচানোর জন্য জু জিয়াওর গাড়িতে হিট করে। শব্দ পেয়ে জিয়াও তো নিচে চলে আসে। এরই মধ্যে জু লুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়াও নিচে এসে কাউকে দেখতে পায় না। অন্যদিকে লানহি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল, তখনই সিং ওকে ধরে ফেলে আর বাঁচিয়ে নেয়। সিংকে এখানে দেখে লানহি তো বেশ অবাক হয়। লানহির পায়ে আঘাত লেগেছে, তাই ও ঠিকভাবে হাঁটতেই পারছিল না। তখনই সিং ওকে কোলে করে সেখান থেকে নিয়ে আসে। বাড়িতে আসার পর সিং লানহির পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। লানহি তখন সিং এর আঙ্গুলে একটা লাল তিল দেখতে পায়। তখন আর মনে পড়ে ও আগেও একটা ছেলেকে দেখেছে যার হাতে এরকম একটা লাল তিল আছে। ও এইসব নিয়ে ভাবতে থাকে। এদিকে জু লুক বকাবকি করতে থাকে এভাবে রিস্ক নেওয়ার জন্য। জু বলে, আমি যদি আজকে তোমাকে না বাঁচাতাম তাহলে তোমার কি হতো, এটা কি তুমি একবারও ভেবে দেখেছো? লু বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। যাই হোক, পরের দিন দেখা যায় আজকে ব্লুকান কোম্পানির প্রেস মিটিং ছিল। লানহি আজকে অ্যানাউন্স করবে জিয়াও রিসোর্ট প্রজেক্টটা ফিরে পেয়েছে। তবে সে অ্যানাউন্স করার আগেই জিয়াও একটা মেয়েকে সেখানে নিয়ে আসে। মেয়েটার মুখে তো ব্যান্ডেজ করা ছিল। লানহি, সিং আর জু জিয়াওকে এখানে দেখে বেশ অবাক হয়। মেয়েটা যখন নিজের মুখের ব্যান্ডেজ খুলে, তখন তো ওকে দেখে সবাই একদম হতবাক হয়ে যায়, কারণ এই মেয়েটা দেখতে হুবহুব লানহির মতো। ওদের মধ্যে কে আসল লানহি সেটা বুঝাই যাচ্ছিল না। সবাই তো এগুলো নিয়ে কথা বলতে থাকে। তখন এই মেয়েটা লানহিকে বলে, তুমি এটা আমার সাথে কি করে করলে? যখন আমি ঘুমাইছিলাম তখন তুমি আমার চেহারা নিয়ে আমার হাজবেন্ডের ক্লোজ হয়েছ, এখন তুমি কোম্পানির মালিক সাজার চেষ্টা করছো। এটা শুনে সেখানে থাকা সবাই তো বেশ অবাক হয়ে যায়, কারণ সবাই জানতো ম্যাং মারা গিয়েছে। আর এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ম্যাংকে আমরা লানহির ফ্রেন্ড মনে করেছিলাম, আসলে ও লানহির সিস্টার হয়। আর আমরা এতদিন যাকে লানহি মনে করেছিলাম সে আসলে লানহি না, ম্যাং। তাই আমরা ওকে এখন থেকে ম্যাং বলবো। ম্যাং বলে, তুমি জিয়াওকে বিশ্বাস করো না, ও তোমাকে মিথ্যা কথা বলছে। আসল লানহি ওর থেকে মাইকটা নিয়ে সবাইকে অ্যানাউন্স করে, আমি ব্লুকান গ্রুপের আসল চেয়ারম্যান, তাই আমি রিসোর্ট প্রজেক্টটা আমার হাজব্যান্ডের কোম্পানি লিন গ্রুপকে দিয়ে দিলাম। এটা শুনে ম্যাং তো হতাশ হয়ে যায়, কারণ ও এই প্রজেক্টের জন্য অনেক কষ্ট করেছে, তাও সেটা শেষ অবধি পেল না। লানহি ম্যাংকে বলে, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে তোমার কাজের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। ম্যাং তো কান্না করতে শুরু করে। এইসব দেখে জিয়াও তো মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, তারপর রাতের বেলা বৃষ্টির মধ্যে ম্যাং জিয়াওর বাড়ির সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলে, আপু তুমি ওকে বিশ্বাস করো না, ও তোমাকে মিথ্যা বলেছে, তুমি একবার আমার কথা শোনো। লানহি তো ওর কথা শুনে কোনো উত্তরই দেয় না। তখনই জিয়াও ওর কাছে আসে। লানহি বলে, আমি তো প্রথমে তোমার কথা বিশ্বাসই করিনি যে আমার বোন প্লাস্টিক সার্জারি করে আমার পরিচয় নেওয়ার চেষ্টা করবে। তখনই আমাদেরকে অতীতের কিছু সিন দেখানো হয়। জিয়াও ওর সিক্রেট রুমে যে মেয়েটাকে রেখেছিল সেটা হচ্ছে লানহি। অ্যাক্সিডেন্টে ওর চেহারা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ওকে সার্জারি করানো হয়েছে। ও অতীতের অনেক কথাই ভুলে গিয়েছে। লানহি জিয়াওকে বলে, তুমি কে? তুমি আমাকে এভাবে এখানে আটকে রেখেছো কেন? তুমি কি টাকার জন্য আমাকে আটকে রেখেছো? তাহলে আমার কোম্পানিতে জানাও, ওরা তোমাকে টাকা দিয়ে দিবে। জিয়াও বলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার হাজব্যান্ড। তারপর জিয়াও ওকে বলে, তোমার বোন ম্যাং প্লাস্টিক সার্জারি করে লানহি সাজার চেষ্টা করছে, ও আমার ওয়াইফ হওয়ার অভিনয় করছে, এমনকি কোম্পানিটাও দখল করার চেষ্টা করছে। এখান থেকে সিন আবারও বর্তমানে চলে আসে।
লানহি জিয়াওকে বলে, আমি কখনই ভাবিনি ও আমার সাথে এমনটা করবে। তারপর বৃষ্টিতে ভিজতে ভিজতে ম্যাং তো অসুস্থ হয়ে পড়ে, ও সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই সিং সেখানে আসে আর ওকে সেখান থেকে নিয়ে আসে। পরের দিন সকালে ম্যাংয়ের ঘুম ভাঙলে ও নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়। তখন একটা লোক ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। ম্যাং বলে, এটা কোন জায়গা? লোকটা বলে, আমাদের বস সিং আবার আপনাকে থাইল্যান্ডে নিয়ে এসেছে। ম্যাং বলে, আমি এখানে থাকতে পারবো না, আমার বোন বিপদে আছে, আমার ওকে বাঁচাতে হবে, তুমি সিংকে ডাকো। লোকটা ওকে শান্ত হতে বলে। লোকটা ওকে শান্ত হতে বললে সিংকে ডাকতে যায়। এদিকে আমরা জুকে দেখতে পাই ওর বাবা নিজের কোম্পানির স্বার্থের জন্য জুকে বলে জিয়াওর ক্লোজ হতে, কিন্তু জু রাজি হয় না। তখন ওর বাবা ওর সাথে অনেক রাগারাগি করে। জু তখন উল্টো ওর বাবাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। জুয়ের বাবা বলে, তুমি কি ভেবেছ আমি কিছু জানি না? তুমি একটা ছেলেকে এনে বাড়িতে রাখছো, সেটা আমি জানি, তবে তুমি ভুলে যেও না ও তোমার টাকার জন্যই তোমার সাথে আছে। এটা শুনে জুয়ের তো অনেক খারাপ লাগে। ও আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। বাড়ি আসার পর জু লুয়ের সাথে রাগারাগি করতে থাকে। তখনই হঠাৎ করে জু অসুস্থ হয়ে পড়ে। তখন লু জোর করে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে আনার পর লু জানতে পারে জু এখন প্রেগনেন্ট। এটা জানার পর ও তো অনেক খুশি হয়। জুকে বাড়িতে আনার পর লু আর অনেক কেয়ার করছিল। জু প্রেগনেন্ট এটাতে লুও অনেক খুশি ছিল। যেটা জু দেখে বলে, তুমি এত খুশি হচ্ছ কেন? তুমি কি ভেবেছ বাচ্চাটা তোমার? কিন্তু বাচ্চা তো তোমার না। এটা শুনে তো লু ভীষণ কষ্ট পায়। জু বলে, আমি তোমার উপর বিরক্ত হয়ে গিয়েছি, তাই তোমার সাথে ব্রেকআপ। জু ওকে কিছু টাকা দিয়ে বলে, এখান থেকে চলে যাও, আর কখনোই আমার সামনে এসো না। লু আর টাকা না নিয়েই সেখান থেকে চলে আসে। লুকে চলে যেতে দেখে জু নিজেও খুবই কষ্ট পায়, তবে ওকে বাধা দেয় না। এদিকে আমরা ম্যাংকে দেখতে পাই। ম্যাং তো ওর বোনের কথা ভেবে খুবই কান্না করছিল। তখনই আমাদেরকে অতীতের সিন দেখানো হয়। ছোটবেলায় লানহির বাবা মা ম্যাংকে দত্তক নিয়েছিল, কিন্তু ওনারা ম্যাংকে নিজের মেয়ের মতোই আদর যত্ন করে বড় করেছে। লানহিও ওকে সবসময় নিজের ছোট বোনের মতোই আদর করত। লু, ম্যাং, লানহি ওরা তিনজন ভালো বন্ধু ছিল। ম্যাং ওদের একসাথে কাটানোর সময়গুলোর কথা ভেবে খুবই কান্না করতে থাকে। আবারও অতীতের সিন দেখানো হয়। সেদিন জিয়াও লানহিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর ম্যাং সেখানে এসেছিল, তবে ওর বোনকে বাঁচাতে পারেনি। জিয়াও ওর উপর অ্যাটাক করেছিল। জিয়াও ভেবেছিল ও মারা গিয়েছে, কিন্তু ও বেঁচে ছিল। তখনই সিং ওকে সেখান থেকে নিয়ে আসে, তবে ম্যাং ওর খোঁজ পায় না। অ্যাক্সিডেন্টের ফলে ম্যাংয়ের পুরো শরীর পুড়ে গিয়েছে। সিং ম্যাংকে বলে, তোমার বোন বেঁচে আছে, কিন্তু ও এখন কুমায় আছে। এটা শুনে ম্যাং তো কান্না করতে থাকে আর বলে, আমি আমার বোনকে বাঁচাতে পারিনি। সিং বলে, চিন্তা করো না, তোমার বোন তো বেঁচে আছে, কিন্তু যে তোমার বোনকে মারার চেষ্টা করেছে তোমার বোন তার হাতে বন্দি। তুমি কি তোমার বোনকে বাঁচাতে চাও? ম্যাং কান্না করে বলে, আমি এই অবস্থায় কি করে আমার বোনকে বাঁচাবো? সিং বলে, আমি তোমাকে হেল্প করব, যাতে তুমি তোমার প্রতিশোধ নিতে পারো। ম্যাংয়ের পুরো শরীর তো পুড়ে গিয়েছে, তাই সিং ওকে সার্জারি করে আর লানহির মতো বানিয়ে দেয়। লানহির পায়ে যেরকম কাটা দাগ ছিল, সিং ম্যাংয়ের পাকেটে সেরকম একটা কাটা দাগ তৈরি করে দেয়, যাতে ম্যাং ধরা না পড়ে যায়। সিং ম্যাংকে ফাইটিংও শিখায়। ট্রেনিং এর মাধ্যমে ওকে লানহির মতো করে তোলে। তারপর হসপিটালে আসল লানহির জায়গায় ম্যাংকে রেখে দেয়। জিয়াও ম্যাংকে আসল লানহি মনে করে, তাই সে ওকে মেরে ফেলার চেষ্টা করে, তবে অল্পের জন্য ম্যাং বেঁচে যায়। মানে এতদিন আমরা যাকে লানহি হিসেবে দেখেছি সে আসলে ম্যাং ছিল, আর যাকে ম্যাং হিসেবে দেখেছি সে আসলে লানহি ছিল। ম্যাং ওর বোনকে বাঁচানোর জন্য বোনের পরিচয় নিয়েছে। কাহিনী বর্তমানে আসলে দেখা যায় ম্যাং ঘুমিয়ে পড়ে। সিং ওর দিকে তাকিয়ে এসব কথাই ভাবছিল। সিং সবকিছুর জন্য নিজেকেই দোষারোপ করছিল, তবে একটা কথা ম্যাং জানে না, আসলে সিংই ওকে বাঁচিয়েছিল। এদিকে জুকে দেখা যায় ও লুকে অনেক বেশি মিস করছিল। জু তো ওর কথা ভেবে কান্না করতে থাকে। অন্যদিকে মেড ম্যাংয়ের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু ওকে ঘরে পায় না, শুধু একটা চিঠি পায়। মেড সিংকে সেই চিঠিটা দেয়। সিং চিঠিটা পড়ে জানতে পারে ম্যাং চায়নাতে ব্যাক করেছে, তাই সেও তাড়াতাড়ি চায়না ব্যাক করে। রাতের বেলা লানহি জিয়াওর জন্য স্যুপ বানিয়ে নিয়ে যায়। জিয়াওর সন্দেহ হয়, তাইও নিজে খাওয়ার আগে লানহিকে দিয়ে টেস্ট করায়। তারপর রান্না করে লানহি কাজ করছিল। তখন লু ওর সাথে দেখা করতে আসে। লুকে দেখে লানহি খুশি হয়ে যায়। লু বলে, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনে আমি বুঝতে পেরেছি তুমি ম্যাং না, লানহি, কিন্তু তুমি বিশ্বাস করো
ম্যাং তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, ও শুধু তোমাকে বাঁচানোর জন্যই এসব কিছু করেছিল। তুমি জিয়াওকে বিশ্বাস করো না, ও তোমাকে মেরে ফেলতে চায়। চলো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। লানহি বলে, সরি, আমি তোমার সাথে যেতে পারবো না। লু তো ওর কথা শোনে না, ওকে জোর করে যাওয়ার জন্য। তখন লানহি চিৎকার করে বলে, আমাকে বাঁচাও। লানহির চিৎকার শুনে জিয়াও দৌড়ে নিচে আসে। লানহির এমন ব্যবহারে লু তো হতবাক হয়ে যায়। জিয়াও আসার আগেই লু সেখান থেকে পালিয়ে যায়। জিয়াওয়ার লোকেরা ওকে তাড়া করছিল। তখনই লু পালিয়ে নিজের বাড়িতে চলে আসে। ওর বাড়িটা খুবই ছোট আর ভাঙা ছিল। আমরা এখানে ওর অতীত সম্পর্কে জানতে পারি। ছোটবেলায় লুয়ের বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। ওকে দেখাশোনা করার মতো কেউই ছিল না, ও সবসময় একা থাকতো। তখন ওর লানহি আর ম্যাংয়ের সাথে পরিচয় হয়। তারপর ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। লু ওদের একসাথে কাটানোর সময়গুলোর কথা মনে করে। এখানে লু জুকেও অনেক বেশি মিস করছিল, কারণ এই পৃথিবীতে এই একটা মানুষই ছিল যে কিনা সবসময় ওর কেয়ার করত। অন্যদিকে লানহিকে দেখতে পাই, ওর তো নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল। ওকে দেখে বুঝাই যাচ্ছিল ও অনেক বেশি অসুস্থ, কিন্তু লানহি মেকআপ করতে থাকে যাতে করে ওর অসুস্থতা বোঝা না যায়। লানহির তখন সেদিনকার কথা মনে পড়ে, যেদিন জিয়াও ওকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। লানহির এসব মনে আছে, কিন্তু ও সেটা জিয়াওকে বুঝতে দেয়নি। লানহি অনেক বেশি কষ্ট পেয়েছিল, কারণ ওর ভালোবাসার মানুষ ওকেই মেরে ফেলতে চেয়েছিল। তারপর জিয়াও লানহিকে নিয়ে ওর সিক্রেট বাড়িতে আসে, যেখানে আগে লানহি ছিল। লানহি সেখানে একটা বক্সের মধ্যে অনেকগুলো সাপ দেখতে পায়, সাথে অনেকগুলো মৃত সাপের বডিও দেখতে পায়। এসব দেখে লানহি তো প্রচন্ড ভয় পায়। তবে জিয়াও বলে, আগে আমার মা এ বাসায় থাকতো। লানহি বলে, কই, আমি তো ওনাকে কখনোই দেখিনি, তুমি তো কখনোই আমাকে ওনার কথা বলনি। জিয়াও বলে, চলো আজকে তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেই। জিয়াও লানহিকে ওর অতীতের কথা বলতে থাকে। জিয়াওর যখন 13 বছর বয়স ছিল, তখন ওর বাবা ওকে আর ওর মাকে ছেড়ে চলে যায়। উনি অন্য একটা মহিলাকে বিয়ে করে নেয়, যার জন্য জিয়াওর মা অনেক ভেঙে পড়ে। উনি সারাদিন শুধু ড্রিঙ্ক করত, তাই জিয়াও ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলে। এসব শুনে লানহি তো প্রচন্ড ভয় পেয়ে যায়। ও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। জিয়াও আরো বলে, আমি তো আমার বাবাকেও মেরে ফেলেছি, সাথে সিং এর মাকেও মেরে ফেলেছি, কারণ ওর আর ওর মায়ের জন্যই এসব কিছু হয়েছে। অর্থাৎ জিয়াও আর সিং সৎ ভাই ছিল, মানে জিয়াওর মাকে ছেড়ে তার বাবা সিং এর মাকে বিয়ে করেছিল। জিয়াও লানহিকে আরো বলে, আমি এবার ম্যাংকেও মেরে ফেলবো, কারণ ও আমার সাথে চালাকি করার চেষ্টা করেছে। লানহি ওকে রিকোয়েস্ট করে যাতে ম্যাংকে না মারে। জিয়াও বলে, তুমি তোমার কোম্পানি আমার নামে দিয়ে দাও, তাহলেই আমি ওকে ছেড়ে দিব। পরের সিনে আমরা সিংকে দেখতে পাই, ও চায়নাতে ফিরে এসেছে। সিং ম্যাংকে সব জায়গায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ফাইনালি ওকে পেয়ে যায়। সিং ম্যাংকে বলে, তুমি এভাবে না বলে কেন চলে আসলে? তোমার তো বিপদও হয়ে যেতে পারতো। ম্যাং শান্ত সুরে বলে, আমি তোমায় কি বলে ডাকবো, সিং নাকি মিস্টার জেড? আসলে ম্যাং জানতে পেরে গিয়েছে ওকে সেদিন সিং এ বাঁচিয়েছিল। সিং তো ওকে বোঝানোর চেষ্টা করে। ম্যাং বলে, তুমি আমায় মিথ্যে বললে কেন? সিং বলে, আমি তোমাকে সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি তোমাকে হসপিটালে লানহির জায়গায় রেখে আসি, তখন জিয়াও তোমাকে মারার চেষ্টা করে। তোমার কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়, তুমি কোমায় চলে যাও। কিছুদিন পর তোমার জ্ঞান ফিরে আসে, কিন্তু তুমি অতীতের সকল কথা ভুলে গিয়েছিলে। তুমি নিজেকেই আসল লানহি ভাবতে শুরু করো। আমি যদি তখন তোমাকে সত্যিটা বলতাম, তাহলে তোমার ব্রেন এত প্রেশার নিতে পারতো না। তাই আমি আর তোমাকে সত্যিটা বলিনি, তোমার সাথে অভিনয় করে গিয়েছি, যাতে একদিন তোমার সব মনে পড়ে যায়। ম্যাং বলে, যখন আমি কোম্পানির প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, তখন তুমি ডিলারদের আমার সাথে ডিল করতে দাওনি কেন? তুমি কেন এসব কিছু করেছো যাতে আমি তোমার কোম্পানির উপর ডিপেন্ড হই? তুমি ইচ্ছে করে আমাকে তোমার কোম্পানির শেয়ার দিয়েছো, যাতে করে আমি পুরোপুরি তোমার উপর বিশ্বাস করি। সিং বলে, হ্যাঁ এটা সত্যি, আমি প্রথমে তোমাকে ইউজ করে রিভেঞ্জ নিতে চেয়েছি, কিন্তু এখন আমি সেটার জন্য রিগ্রেট করছি। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি। ম্যাং বলে, বিশ্বাস? আর তোমাকে? তুমি তো নিজের স্বার্থের জন্য আমার পুরো জীবনটাই বদলে দিয়েছো, এমনকি আমার চেহারাটাও বদল করে দিয়েছো। এসব বলে সে সেখান থেকে চলে যায়। এরই মাঝে লানহিওকে কল করে আর বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এটা শুনে ম্যাং তো অনেক খুশি হয়। ও তাড়াতাড়ি লানহির দেওয়া লোকেশনে চলে আসে। ম্যাং তো দাঁড়িয়ে লানহির জন্য ওয়েট করছিল। তখনই ওর সামনে লানহির বডি এসে পড়ে। লানহিকে এ অবস্থায় দেখে ম্যাং তো অবাক হয়ে যায়। ম্যাং লানহিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ওর চোখের সামনে ওর বোন মারা যায়। ম্যাং তো লানহির বডি নিয়ে কান্না করতে থাকে।
তখনই সেখানে সিং চলে আসে। লানহির মৃত্যুতে ম্যাং প্রচন্ড ভেঙে পড়ে। ও সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখে। সিং ওর সাথে দেখা করে আর ওকে একটা ফাইল দেয়। আসলে লানহি মারা যাওয়ার আগে সিং ওর সাথে লুকিয়ে দেখা করেছিল, ওকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু লানহি সিং এর সাথে যেতে রাজি হয়নি। লানহি বুঝতে পেরেছিল ওর হাতে বেশি সময় নেই আর জিয়াও ম্যাংয়ের ক্ষতি করতে পারে, তাই সে কোম্পানির সকল শেয়ার ম্যাংকে দিয়ে গিয়েছে। লানহি সিংকে একটা ভিডিও দিয়েছে। ভিডিওতে লানহি সব বলেছে কিভাবে জিয়াও ওকে মারার চেষ্টা করেছে। ও কুমা থেকে ফিরে আসার পর ওকে ইউজ করে কোম্পানি নিজের করে নিতে চেয়েছে। এই সব কিছুই লানহি ভিডিওর মাধ্যমে বলছিল। আর লানহি ওদেরকে এই ভিডিওটা দিয়েছে যাতে ওরা জিয়াওকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে। বর্তমানে ম্যাং ওর বোনের ভিডিও দেখে তো প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এদিকে জু হাসপাতালে টেস্ট করাতে আসে। তখন একটা বাচ্চা মেয়ে ওর কাছে আসে আর ওকে কিছু ড্রাই ফ্রুটস দেয়। অন্যদিকে জিয়াও জুয়ের বাবার সাথে কন্ট্রাক্টে সাইন করে। জিয়াও বলে, আঙ্কেল আমি জুকে বিয়ে করতে চাই। জুয়ের বাবা বলে, মাত্রই তো কিছুদিন আগে তোমার ওয়াইফ মারা গেল। আসলে উনি জিয়াওর সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাচ্ছিল না। জিয়াও তখন ওনাকে কিছু ছবি দেখায়। ছবিতে দেখা যাচ্ছে জু হসপিটালে টেস্ট করাতে গিয়েছে। জিয়াও বলে, জু এখন প্রেগনেন্ট। এটা যদি সব জায়গায় জানাজানি হয়ে যায় তাহলে আপনার সম্মান তো একদম শেষ হয়ে যাবে। জুয়ের বাবার কাছে তো আর কোনো অপশনই ছিল না, তাই উনি এ বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে জু বাড়িতে আসলে দরজার সামনে কতগুলো পার্সেল দেখতে পায় যেখানে বাচ্চাদের জিনিসপত্র ছিল। তবে জু সেখানে তো আর কাউকে দেখতে পায় না। জু বুঝতে পারে লুই এগুলো নিয়ে এসেছে। তাই জু বলে, আমি জানি লু তুমি এখানেই আছো, তাই বেরিয়ে আসো। লু আড়ালে লুকিয়েছিল কিন্তু বের হয় না। তখনই জু ব্যথা পাওয়ার অভিনয় করে আর লুর সাথে সাথে দৌড়ে তার কাছে চলে আসে। এতদিন পর দুজন দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরই মাঝে জুয়ের বাবা সেখানে চলে আসে আর ওর প্রেগন্যান্সির বিষয়টা নিয়ে ওর সাথে প্রচন্ড রাগারাগি করতে থাকে। জুয়ের বাবা ওকে মারতে গেলে লুর সামনে চলে আসে। জুয়ের বাবা বলে, তোমার জিয়াওকে বিয়ে করতে হবে, তা না হলে আমার সম্মান শেষ হয়ে যাবে। লু বলে, আপনার কাছে আপনার সম্মানই সব? আপনার মেয়ের ইচ্ছের মতামতের কি কোনো মূল্য নেই? এখানে লু জুকে প্রটেক্ট করে। তবে জুয়ের বাবা তো এসব কথায় কোনো পাত্তাই দেয় না। জুয়ের বাবা জুকে বলে, 3 দিন পর তোমার এঙ্গেজমেন্ট পার্টি, তুমি পার্টিতে চলে এসো। এটা বলে উনি সেখান থেকে চলে যায়। জুয়ের কাছে তো কোনো উপায় ছিল না, তাই ও সিং এর সাথে দেখা করে আর বলে, আমি লুকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব, তুমি আমাকে হেল্প করো। সিং বলে, আমি তোমাকে হেল্প করতে পারবো না। জু বলে, আমি তোমার কত হেল্প করলাম আর এখন তুমি আমার সাথে বেইমানি করছো? সিং বলে, তুমি যদি এখান থেকে পালিয়ে যাও তাহলে কোনো কিছুই সমাধান হবে না। তুমি এঙ্গেজমেন্ট পার্টিতে যাবে, আমার উপর ভরসা করো, আমি সবকিছু ঠিক করে দিব। তারপর একেবারে এঙ্গেজমেন্টের পার্টির সিন দেখানো হয়। সিং ও সে পার্টিতে ম্যাংকে নিয়ে আসে। সিং জিয়াওকে বলে, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে, আশা করি তোমার পছন্দ হবে। কিছুক্ষণ পর জু সেখানে আসে। জিয়াও যখন ওদের এঙ্গেজমেন্টের কথা অ্যানাউন্স করতেই যাচ্ছিল তখনই সেখানে লানহির রেকর্ড করা ভিডিওটা চালু হয়ে যায়। সবার সামনে জিয়াওর আসল রূপ বেরিয়ে আসে। জিয়াও তো বলতে থাকে, এটা ম্যাং আর সিং ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চাইছে। ম্যাং তখন একটা অডিও রেকর্ড চালু করে। জিয়াও যেদিন লানহিকে মেরে ফেলেছিল সেদিন লানহি ওর সাথে অডিও রেকর্ডার নিয়ে গিয়েছিল। জিয়াও যা যা বলেছে লানহি সেগুলো রেকর্ড করেছে। মারা যাওয়ার আগে লানহি সেই রেকর্ডারটা ম্যাংকে দিয়ে গিয়েছে। জিয়াও আর কিছুই বলতে পারে না, ওর তো হেলুসিনেশন হতে শুরু করে। জিয়াও দেখে সবাই ওকে বলছে, তুমি খুনি, লোভী, একটা অকর্মা। জিয়াও দেখে জুয়োকে নিয়ে হাসছে। জু বলে, তুমি একটা অবৈধ ছেলে। এসব দেখে জিয়াও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও জুয়ের উপর অ্যাটাক করতে নেয়। তবে লু সামনে চলে আসে, এজন্য আঘাতটা লুয়ের শরীরে লাগে। জিয়াও লুয়ের শরীরে একের পর এক স্টেপ করে। সিং জিয়াওকে ধরে ফেলে আর ওর হাত থেকে নাইফটা ফেলে দেয়। লুয়ের এই অবস্থা দেখে জুয়ার ম্যাং তো কান্না করতে শুরু করে দেয়। লুকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে ডক্টর জানায় লু কোমায় চলে গিয়েছে। এদিকে জিয়াওকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। ওর মেন্টাল কন্ডিশন একদমই ভালো না, তাই ওকে মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়। এদিকে ম্যাং ওর সাথে কথা বলতে যায়। ম্যাং বলে, লানহি যখনই তোমাকে নিয়ে কথা বলতো তখন ও খুব খুশি হয়ে যেত। ও ডায়েরিতে সারাদিন তোমার কথাই লিখে যেত। ছোট থেকে ও কখনোই আমাদের মিথ্যা কথা বলেনি, শুধুমাত্র তোমার জন্য ও আমাদেরকে মিথ্যা কথাও বলেছে। আর সেই তুমি কি না ওকে মিথ্যে বললে, ওকে ব্যবহার করলে, ওর ভালোবাসার মূল্য দিলে না। লানহি এখন বেঁচে নেই, কিন্তু তুমি এখনো বেঁচে আছো। তবে দেখো, মরার আগ অব্দি তুমি শান্তি পাবে না। এসব বলে সে কান্না করতে করতে
করতে সেখান থেকে চলে যায়। আর এখানে আসলে পুরোপুরি জিয়াওকে দোষ দেওয়া যায় না। ছোটবেলায় ওর বাবা ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল, উনি ওনার নতুন ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল, কখনো ওনার নিজের ছেলের খবরই নেয়নি। জিয়া ওর বাবাকে অনেকবার কল করে বলেছিল দেখা করার জন্য, কিন্তু উনি দেখা করেনি। উনি সিং এর জন্মদিন পালন করেছে, কিন্তু জিয়ার কোনো খবরই নেয়নি। ছোট বাচ্চাটা দিনের পর দিন ক্ষুধার যন্ত্রণা ভোগ করেছে। আসলে এই সবকিছুই ওকে একটা সাইকোতে পরিণত করেছে। জিয়াও পাগলের মতো বারবার বিড়বিড় করতে থাকে আর বলতে থাকে এই সবকিছু তোমাদের জন্যই হয়েছে, তোমাদের সবার তো মরে যাওয়া উচিত। যাই হোক, পরের সিনে আমরা জুকে লুয়ের পাশে দেখতে পাই। জু ওর পাশে বসে কান্না করছিল। তখনই ম্যাং সেখানে আসে আর ওকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। পরের দিন সিং লিন কোম্পানির চেয়ারম্যান হিসেবে কোম্পানিতে জয়েন করে। সিং এর এতদিনের স্বপ্ন ফাইনালি পূরণ হয়েছে। সব ঠিকঠাক হলো, ম্যাং আর সিং এর মধ্যকার সম্পর্ক ঠিক হয়নি। ম্যাং এখনো সিং এর উপর রেগেছিল। সিং ওর রাগ ভাঙানোর জন্য অনেক কিছু করে। ম্যাং এর কোম্পানির জন্য অনেকগুলো নতুন প্রজেক্ট এনে দেয়, এমনকি ও নিজের হাতে রান্না করে প্রতিদিন ম্যাং এর অফিসে পাঠাতো। দেখতে দেখতে এভাবে কয়েক মাস চলে যায়। জুয়ের প্রেগন্যান্সির এখন কয়েক মাস চলছে। পুরোটা সময় ম্যাং ওর খেয়াল রেখেছে। একদিন ম্যাং অনেক রাত অব্দি কাজ করছিল, তাই সিং ওর জন্য রান্না করে পাঠায়। এতদিন সিং ম্যাং এর জন্য খাবার পাঠালো, ম্যাং সেগুলো খায়নি। তবে সিং এর পাঠানো আজকের খাবারটা ম্যাং খায়। ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট আবার সিংকে এই খবরটা জানায়, যেটাতে সিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবেই সময় পার হতে থাকে। এরই মাঝে লুয়ের জ্ঞান ফিরে আসে। এতে তো জুয়ের খুশির সীমানাই থাকে না। লু ম্যাং এর সাথে আলাদা কথা বলে। লু ম্যাংকে বলে, লানহি সবসময় চাইতো তুমি যেন লাইফে হাসি খুশি থাকো, তাই তুমি জীবনে এগিয়ে যাও, হ্যাপি থাকার চেষ্টা করো। ম্যাং লুয়ের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। তখনই ও দেখতে পায় একটা ছেলে তার গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করছে। এটা দেখে ম্যাং এর সিং এর কথা মনে পড়ে যায়। সিংও তো থাইল্যান্ডে ওকে এভাবেই জন্মদিনে সারপ্রাইজ দিয়েছিল। পরের দিন কোম্পানির সবাই মিলে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করে। ম্যাংও সে পার্টিতে ছিল। সবাই সেখানে কার্ড দিয়ে গেম খেলছিল। এটা দেখে ম্যাং এর সিং এর কথা মনে পড়ে। থাইল্যান্ডে ওরা দুজন একসাথে কার্ড দিয়ে গেম খেলেছিল। ম্যাং যখন এসব ভাবছিল, তখন হান ওর কাছে আসে আর বলে, তুমি কি সিং এর কথা ভাবছো? ম্যাং বলে, আমি কেন ওর কথা ভাবতে যাব? কথায় কথায় হান ওকে বলে, জানো সিং তোমার নামে একটা অর্পারেজ খুলেছে। এটা শুনে ম্যাং তো খুশি হয়ে যায়, কিন্তু মুখে বলতে থাকে, আমি কি ওকে এসব কিছু করতে বলেছি নাকি? তারপর ওরা সবাই একসাথে ডিনার করতে বসে। তখনই সিং জয়েন করে আর ম্যাং এর পাশের সিটটাই খালি ছিল, তাই সিং ওর পাশেই বসে পড়ে। ম্যাং তো ব্রকলি পছন্দ করতো না, তাই সিং ওর সামনে থেকে ব্রকলির প্লেটটা সরিয়ে মাংসের প্লেট রেখে দেয়। এটা দেখে সেখানকার সবাই ওদেরকে নিয়ে মজা নেয়। ম্যাংও কিছুটা লজ্জা পায়। এবার ডিনার শেষে ওরা সবাই একসাথে গেম খেলতে বসে। গেমের রুলস হলো, এখানকার প্রত্যেককে একটা করে কার্ড দেওয়া হবে। এখানে একটা কিং কার্ড থাকবে আর প্রতিটা কার্ডে আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকবে। যে কিং কার্ড পাবে সে 2টা নাম্বার সিলেক্ট করবে আর একটা টাস্ক দিবে। যাদের কাছে সেই সিলেক্টেড করা নাম্বারের কার্ড থাকবে তাদেরকে টাস্কটা পূরণ করতে হবে। ওরা এবার খেলা শুরু করে দেয়। হান কিং কার্ড পায়। ও তখন 5-6 নাম্বার সিলেক্টেড করে আর টাস্ক দেয় ওদের দুজনকে একসাথে একটা বিস্কুট খেতে হবে। কোইন্সিডেন্টলি 5 আর 6 নাম্বারের কার্ড পেয়েছে ম্যাং আর সিং, তাই ওদের দুজনকে একসাথে এভাবে বিস্কুটটা খেতে হয়। এতে সিং আর ম্যাং অনেকটাই কাছাকাছি চলে আসে। ফলে ম্যাং তো নার্ভাস হয়ে যায়, তাই সে একটা বাহানা দিয়ে ওয়াশরুমে চলে আসে। সিংও ওর পিছন পিছন সেখান থেকে চলে আসে। ম্যাং তো ব্লাশ করছিল। অনেক কষ্টে ওর নিজেকে শান্ত করে, তারপর ওয়াশরুম থেকে বের হয়। ম্যাং বের হলে সিং ওকে টেনে একটা রুমে নিয়ে যায়। ম্যাং বলে, তুমি এসব কি করছো? সিং বলে, তুমি কি লজ্জা পাচ্ছ? ম্যাং বলে, না। সিং তখন ম্যাংকে ওর পছন্দের নেকলেসটা পরিয়ে দেয়। ম্যাং বলে, তুমি কি করে জানো এটা আমার ফেভারিট? সিং বলে, লানহি বলেছে। লানহি সিংকে বলে দিয়েছিল ম্যাং এর কি কি পছন্দ আর কি কি অপছন্দ। লানহি সিংকে আরো বলেছিল, আমি তো আর ওর পাশে থাকতে পারবো না, তাই তুমি ওর খেয়াল রেখো। সিং ওকে কথা দিয়েছিল যে সে সবসময় ম্যাং এর খেয়াল রাখবে। বর্তমানে সিং ম্যাংকে বলে, আমি জানি আগে আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার জন্য সরি। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এবার ম্যাং ওকে মাফ করে দেয়। সাথে সাথে সিং তোকে কিস করে। ওরা আরেকটু ক্লোজ হতেই যাচ্ছিল, তখনই সেখানে একজন কর্মচারী চলে আসে। তার জন্য ওরা তো দূরে সরে যায়। ম্যাং নিচে আসলে হান বলে, সিং কোথায়? ম্যাং বলে, আমি কি করে বলবো যে সে কোথায়? হান ওকে ওর রুমের কার্ড দেয়। ম্যাং নিজের রুমে চলে যায়। তখনই সিং সেখানে আসে।
হান বলে, এতক্ষণ ওয়াশরুমে তুমি কি করছিলে? তোমার আমাকে একটা ধন্যবাদ বলা উচিত, আমি তোমার কত হেল্প করলাম। এটা বলে ও সিংকে ওর রুমের কার্ডটা দিয়ে দেয়। এদিকে ম্যাং রুমে বসে বসে একটু আগে ওদের করা কিসের কথাই ভাবছিল। তখনই সেখানে সিং আসে। ওরা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। সিং বলে, এটা হানের কাজ, ও আমাদের দুজনকে এক করার জন্য একই রুমের কার্ড দিয়েছে, তাই না? সিং ম্যাংকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। তারপর থেকে নতুন করে ওদের মাঝে আবারও প্রেম শুরু হয়। অফিস টাইমেও ওরা একজন আরেকজনকে মিস করত, তাই ওরা সবসময় চ্যাটে কথা বলতো। কাজ শেষে ওরা দুজন সি বিচে ঘুরতে আসে। ওরা দুজন নিজেদের মাঝে অনেক গল্প করে। সিং ম্যাংকে বলে, জিয়াও আমার চোখের সামনে আমার মাকে মেরে ফেলেছিল। কাছের মানুষ হারানোর কষ্ট কি সেটা আমি জানি। আমি আর নতুন করে কাউকে হারাতে চাই না। বাকিটা জীবন আমি তোমার সাথেই কাটাতে চাই। ম্যাং ফায়ারওয়ার্কস পছন্দ করে, তাই সিং ওর জন্য ফায়ারওয়ার্কস জ্বালায়। এতে ম্যাংও অনেক খুশি হয়। এখানে তারা একে অপরকে কিস করতে থাকে আর সুন্দর কিছু সময় কাটায়। তবে কথায় আছে না, বেশি খুশি থাকলে একটা না একটা বিপদ অবশ্যই আসবে, আর সেটাই হয়। জিয়াও নার্সকে খুন করে মেন্টাল অ্যাসাইলাম থেকে পালিয়ে গিয়েছে। এদিকে ঘুরা শেষ করে সিং তো ম্যাংকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। যাওয়ার আগে সিং ম্যাংকে কিস করে, মানে কিছুতেই ওদের রোমান্স শেষ হচ্ছিল না। যাই হোক, বাসায় আসার পর ওরা দুজন ফোনেই কথা বলছিল। তখনই হঠাৎ জিয়াও ম্যাংকে হোস্টেস বানিয়ে নেয় আর সিংকে বলে, ছোট ভাই, অনেকদিন হলো দেখা হয় না। সিং জিয়াওর গলা শুনে অবাক হয়ে যায় আর বলে, ম্যাং কোথায়? তুমি ওর সাথে কি করেছো? জিয়াও কিছু না বলে ফোনটা কেটে দেয়। সিং তো সারা রাত ধরে ম্যাংকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সকালে জিয়াও সিংকে কল করে আর বলে, ম্যাংকে যদি দেখতে চাও তাহলে পুরনো বিল্ডিং এ চলে আসো, আর খবরদার কোনো চালাকি করার চেষ্টা করো না। সিং তাড়াতাড়ি সেখানে চলে আসে। জিয়াও ম্যাংকে বেঁধে রেখেছিল। ও ম্যাংকে ফেলে দেওয়ার চেষ্টা করে। এটা দেখে সিং তো ভয় পেয়ে যায় আর বলে, তোমার যা করার তুমি আমার সাথে করো, দয়া করে ওকে ছেড়ে দাও। জিয়াও বলে, চিন্তা করো না, আমি তোমাদের কাউকেই ছাড়বো না। তোমার জন্য আমি সবকিছু হারিয়েছি, তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছো। সিং বলে, তার জন্য তুমি তোমার মাকে মেরে লিন ফ্যামিলিতে ঢুকেছো। জিয়াও বলে, ওইটা আমার পরিবার ছিল, কিন্তু তোমরা কখনোই আমাকে পরিবারের মতো ট্রিট করনি। তোমার মা সবসময় আমাকে ভয় দেখাতো যে আমাকে অ্যাব্রোডে পাঠিয়ে দিবে, যেন আমি ওই পরিবারের কেউই না। সিং বলে, তার জন্য তুমি আমার মাকে মেরে ফেলেছিলে, তাই না? কিন্তু কেউ তোমার সাথে অন্যায় করেনি, বরং তোমার ন্যারো মাইন্ডই সবসময় উল্টাপাল্টা ভেবেছে। তুমি জানো, তুমি মাকে করার পরও বাবা বলেছিল আমার মা সুইসাইড করে মারা গিয়েছে শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। এটা শুনে জিয়াও তো অবাক হয়ে যায় আর বলে, ওই লোককে তো আরো আগে মেরে ফেলা উচিত ছিল। ও সম্পত্তির সমান ভাগ তোমাকে দিতে চেয়েছিল, তার জন্য আমি তাকে ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলেছি। ওই পরিবার সম্পত্তি সবকিছু আমার ছিল, তুমি কেন সেগুলো পাবে? জিয়াও তো পাগলের মতো বলতে শুরু করে, সব আমার, তুমি সব আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। জিয়াও আবারও হ্যালুসিনেশন করতে থাকে। ও শুনতে পায় ওর বাবা মা বলছে, তুমি আমাদের কাছে চলে আসো, সবকিছু এখানে আছে, সবই তোমার। জিয়াও তখন আস্তে আস্তে পিছনে যেতে থাকে আর হঠাৎ উপর থেকে নিচে ঝাঁপ দেয়। সিং ওকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না। জিয়াও সেখানেই মারা যায়। পুলিশ এসে ওর বডি নিয়ে যায়। তারপর কয়েক মাস কেটে যায়। এখন সিং আর ম্যাং বিয়ে করে ফেলেছে। ওরা এখন একটা হ্যাপি কাপল। লু আর জুও হ্যাপি কাপল। ওরা দুজনে একসাথে অনেক হ্যাপি ছিল। ওরা দুই কাপল মিলে একসাথে পার্টি করছিল। লু আর জু নিজেদের বাচ্চার নাম ঠিক করে। এটা দেখে সিংও তো নিজেদের বাচ্চার নাম ঠিক করে রাখে, যেটা দেখে ম্যাং অনেক লজ্জা পায়। জু বলে, তুমি এত নির্লজ্জ কেন? এখনো তো তোমাদের বাচ্চাই হয়নি, আর তুমি কিনা নাম ঠিক করে রাখছো। ওর কথা শুনে সবাই তো একসাথে হেসে ওঠে আর ওরা চারজন মিলে একসাথে অনেক মজা করতে থাকে। এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।